ওয়েলকাম টু জাগো এক্সক্লুসিভ শো। আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের গেস্ট একজন স্পেশাল গেস্ট, আর তিনি হচ্ছেন বর্তমানে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়ে গেল সেখানকার একজন সক্রিয় ছাত্র আন্দোলনকারীও বলতে পারি, এবং তাকে বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই। সো ওয়েলকাম কাফি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নিখুঁত ভালোবাসায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি তো এখন আর ভাই নাই, আছেন? ভাই ভাই হ্যাঁ ভাই, মানে কাফি থেকে ফেসবুক থেকে তো ভাইটা বাদ হয়ে গেছে। না ওটা আছে, কেউ কেউ ভাই বলে, যার যেটা দরকার হয় সে সেটাই বলে। আচ্ছা, তো আমরা কি বলবো? কাফি বললেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাফি বললে আলাদা ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, টান, মায়া, মহব্বত, ইন্দ্রজাল এগুলো কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর আপনি কেন হলেন? এখানে মন খুলে কথা বলা যায়। আর তার আগেও মানে যেটা পিছনের গল্প সেটা হচ্ছে করোনার সময় মানুষ ঘরবন্দি ছিল, তখন ক্রিকেট খেলাটাও পুলিশ বন্ধ করে দেয়, যে ক্রিকেটও খেলা যাবে না, এক জায়গায় হওয়া যাবে না। তখন তো সবাই ঘরবন্দি। তখন যে মানুষ টুকটাক কতক্ষণ আর ঘরে বসে থাকা যায়, ফেসবুক তো চলতেছিল। তখন এরকম কোনো মানুষ ছিল না যে পলকে পলকে ফেসবুক বন্ধ করে দিবে, ইন্টারনেট বন্ধ করে দিবে। তখন আসলে ইন্টারনেটটা ছিল, তো সেই সুবিধাটা ছিল। তখন টুকটাক দুষ্টমি ফাজলামি যেগুলো সেগুলো ফেসবুকে আপলোড করতাম, মানুষজন দেখতো। সেই থেকেই আসলে কন্টেন্টটা হয়ে আসা। টুকটাক করতে করতে হয় না, শীতের সকালে যে খাজুর গাছের যে হাড়িটা বেঁধে রাখে, ফোটা ফোটা পড়তে পড়তেই তো হাড়িটা ভরে যায়। তো টুকটাক করতে করতে এই জায়গাটা চলে আসছি। আচ্ছা, আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে কবি হলেও ভালো হতো, আপনি খুব সুন্দর করে কথা বলেন। না, আমি ভিডিও বানানোর আগে আমার বই বের হয়েছে। ও আচ্ছা, আপনি আমার মার্কেটে এখন পর্যন্ত 3টে বই আছে, রকমাইতে আছে, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এইবারের বইমেলাটা আই হোপ অনেক জমজমাট হবে, মানে 25শে ফেব্রুয়ারিটা। ওখানে আমার নতুন বই থাকবে ইনশাল্লাহ। সেই বইয়ের নাম মানে আমি এটা আমরা বলতে জানতে চাচ্ছি পারি? যে আমি আমার ভিডিও বানানোর আগে আমার বই বের হয়েছে, আমি টুকটাক লেখালেখি করি। আচ্ছা, তার মানে কন্টেন্ট ক্রিয়েটরের আগে কাফি হচ্ছে একজন কবি বা কবি বলা যায়। লেখক। কবি লেখক এটা আসলে অনেক বড় ভারী একটা ট্যাগ। সো এটা জানি না, বাট লিখি, মনের জায়গা থেকে লেখা হয় আর কি। আচ্ছা, আমরা দেখেছি যে আপনি যে সম্প্রতি ছাত্র আন্দোলন ঘটে গেল সেখানে খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন, এবং বরিশালে দেখেছি আমরা। তো আপনি কি একজন সাধারণ মানুষ হিসেবে সেখানে ভূমিকা পালন করেছেন, নাকি একজন ছাত্র হিসেবে? এখনো আমি ছাত্র, এটা হচ্ছে প্রথম কথা। আর কোথাকার ছাত্র? আমার কলেজ হচ্ছে মিরপুর বাংলা কলেজ, 7 কলেজ যেটা আর কি। তো আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন নাকি? না, আমার কমপ্লিট হয়নি। আমার সাবজেক্ট ইংলিশ, ওটা আমি দেখে দেখে লিখেও আসলে পাশ করতে পারছি না। সো চলছে ওভাবে আর কি। যেটা হচ্ছে ছাত্র আন্দোলন, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সশরীরে একটা দেহই প্রথম নেমেছে, সেটা হচ্ছে কাফি, বুকে হাত দিয়ে বলা যায়। সো এর আগেও সশরীরে বের হওয়ার আগেও আমি কন্টেন্ট বানাচ্ছিলাম কোটা সংস্কার নিয়ে, যে কোটা সংস্কার দরকার। একবার 18 সালে হলো, তারপর ওটা আবার বন্ধ হয়ে গেল। আবার ছেলে পেলে ভাই ব্রাদার স্টুডেন্ট যারা, তারা হচ্ছে বের হয়ে আন্দোলন করতেছিল। কিন্তু সেটা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে পুলিশ হামলা চালাচ্ছে, ছাত্রলীগ হামলা চালাচ্ছে, তো স্টুডেন্ট যারা তারা হয়রানির শিকার হচ্ছে, ইভেন মারাও যাচ্ছে। তখন থেকেই আমি আমার নিজের জায়গা থেকে কন্টেন্ট বানাচ্ছিলাম যে কোটা সংস্করণ দরকার। তখন যখন দেখলাম যে এটা আসলে আরও খারাপের দিকে যাচ্ছে, স্টুডেন্টের এগেনিস্টে যাচ্ছে, তখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না যে এদের কাছে যাই, কাছে গিয়ে কথা বলি, সাহস পাবে তারা। তখন বরিশালে চলে আসি। বরিশাল তো আপনার দেশের বাড়ি? হ্যাঁ। আচ্ছা। তো বিকেলবেলা বরিশাল শহরে থাকি, তো দুপুরবেলা, আর বিকেলবেলা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাই। তো যাওয়ার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ভাই বেরাদার যারা, তারা দেখতে পেলাম স্বচক্ষে যে আমি যাওয়ার পরে তারা, এটা ভাব দেমাগ হেডাম না, বাস্তবতা যেটা। তো আমি যাওয়ার পরে দেখলাম তারা খুব মানে হচ্ছে এনার্জি ফিরে পেয়েছে, এরকম একটা চোখে মুখে একটা ভালো লাগা, যে ভাই আসছে, সাপোর্ট পেয়েছি এরকম। তখন ওখান থেকে মিছিল মিটিং করতে 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 তখনও কিন্তু সরকার পতনের আন্দোলন, এক দফা এগুলো কিছুই ছিল না, কোটা সংস্করণ ছিল, 9 দফা ছিল। তখন স্লোগান দিলাম যে ছি ছি হাঁচি না, লজ্জায় বাঁচি না। তো সেই স্লোগান দিয়েই আসলে আমি নিখোঁজ হয়ে যাই, মানে আমি আত্মগোপনে চলে যাই, আর আমি আলোতে থাকতে পারিনি।
তখনই আমাকে পালাতে হয়। এই ঘটনাটা যদি আর একটু বিস্তারিত জানতে চাই। আমরা জানি যে আপনি হচ্ছে আপনাকে দেখলাম যে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুব সক্রিয় ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন করছেন এবং আপনার ভয়েসের মাধ্যমে সবার ভয়েস কিন্তু আরো বেশি রেজ হচ্ছিল। তো তারপর আপনার যখন শাটডাউন, কমপ্লিট শাটডাউন না, যখন হচ্ছে কারফিউ চলে, তখন আপনি আত্মগোপন করেন, কিন্তু কেন? আত্মগোপন করার কারণ হচ্ছে এক্স গভর্নমেন্ট তারা আসলে এতটাই অস্থির পাগল হয়ে গেছিল যে আপনি গভর্নমেন্টের বিপক্ষে এগেনিস্টে যদি কিছু বলেন আপনাকে মেরে ফেলতে তারা ফোঁটা পরিমাণও চিন্তা করবে না। সেটা কি আপনাকে কেউ হুমকি দিয়েছে? নট অনলি হুমকি বাট অলসো আমার বাবাকে থানায় নিয়ে গেছিল। থানায় নিয়ে গিয়ে আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তাকে জামাত শিবির ট্যাগ লাগানোর চেষ্টা। উনি কি জামাত শিবির করতেন? আমার হোল ফ্যামিলি কোনো দলই করি না আমরা। আচ্ছা। তো যখন আমার বাবা অস্বীকার করলেন যে আসলে আমি এগুলো কখনো করিনি, তো থানা থেকে পুলিশ বলল যে আপনি যে জামাত শিবির করেন এটার স্টোরি আছে, মানে এটার রেকর্ড আছে। ইভেন আমার বাসার সামনে ছাত্রলীগের ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, পবিত্র ভাইয়েরা, তারা বাসার সামনে এসে রাজাকার এবং অকথ্য ভাষায় গালাগালি সেটাও করতো। আপনি সেই সময় বাসায় উপস্থিত ছিলেন? না না না। আচ্ছা। ইভেন ভাই বেদের থাকে না, পুলিশ প্রশাসন বা এদের ভাই বেদের তো আছে, হাতের সব আঙ্গুল তো সমান হয় না, বলতে সমান না। সো তারাও জানাচ্ছিল এবং এটাও জানাচ্ছিল যে তোমার হাত পায়ের নখ উঠিয়ে ফেলা হবে, এটা উপর থেকে বলা হয়েছিল। মানে এই বলাটা আপনাকে কোথায় বলছে? মানে আপনাকে বলছে নাকি আপনার বাবাকে বলছে? কারা বলছে, কোথায় বলছে, কি মাধ্যমে বলছে? হ্যাঁ, ওই যে বললাম হাতের সব আঙ্গুল সমান না। ছাত্রলীগদের ছেলেপেলেদের সাথে যারা চলাফেরা করে, যারা গাড়ি চালায়, যারা উঠবস করে, যে দোকানে বসে, তাদের ভিতরেও তো আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে বা আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে। তারা শুনে আমাকে বলছে যে এই কথা হচ্ছে, তুমি এখন যতটুকু সেফটি নিয়ে থাকতে পারো। সো রোডে ঘাটে খোঁজাখুঁজি এবং পয়েন্টে লোক রাখা, যে কাফিকে দেখা মাত্র হচ্ছে ধরবা বা এরকম কিছু। আপনাকে সরাসরি কেউ মেসেজ করেনি ওভাবে? আমাকে কোথায় পাবে? মেসেজ করার অপশন নাই তো। আচ্ছা। কোথায় করবে? আমার পেজ আর আইডি, ওখানে মেসেজ দিলে তো আমি দেখবো না বা দেখা হয় না অনেক মেসেজ। তো ভাই বেদার যারা আছে তারা বলছে, এবং এটা তো ফিলই করা যাচ্ছিল। মানুষজন নেট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, কারেন্ট বন্ধ করে মানুষজনকে ধরতেছে, থানায় নিতেছে, মারতেছে, গণকবর পাওয়া গেছে। এগুলো তো অবিশ্বাসের কিছু নাই। গণকবরের কথাটা কিন্তু মানে এখনো ওইভাবে প্রকাশ পেয়েছে, কিন্তু ওইভাবে যে এটা সত্যতা কিন্তু যাচাই হয়নি এখনো। সত্যতা যাচাই হয় নাই বলতে, আমরা দেখেছি 3 দিন ইন্টারনেট বন্ধ, আমরা দেখেছি পুলিশ ওপেনে গুলি করছে, আমরা দেখেছি আপা বলল হেলিকপ্টার থেকে পানি ফেললো, আমরা দেখেছি সেখান থেকে গুলি পড়ছে, আমরা দেখেছি পুলিশের গাড়ি থেকে মানুষ উঠিয়ে ফেলে দিচ্ছে রাস্তায়, ডিভাইডার যেখানে সেখানে থেকে এপাশে তুলে নিচ্ছে, সাংবাদিক দাঁড়িয়ে আছে, এবং যেই পুলিশের ট্যাঙ্ক থেকে গাড়ি থেকে লাশ ফেলে দিল, সেখানে অন্য পুলিশ রোডে নেমে সে আতঙ্কে চমকে উঠলো লাশ দেখে। এবং আমরা স্টিল নাও তখন আমরা দেখেছি যে গণকবর আছে যেখানে কবর ছিল না। হঠাৎ করে এত কবর কোথা থেকে আসলো? লাস্ট আমি ঢাকা সরোয়ার্দী মেডিকেলের আমরা ভিডিও দেখে আসলাম যে 18 বছরের 2জন যুবক, তাদের লাশের কোনো অরিশ পাচ্ছে না। তো কোথা থেকে এই লাশ আসলো? আচ্ছা। সো এটা অস্বাভাবিক কিছুই না। তারপরে আপনি পালিয়ে গেলেন কোথায়? পালিয়ে আত্মগোপনে ছিলেন? আমি পালিয়ে গেছিলাম, অনেক বন জঙ্গলের ভিতরে ছিলাম, মানে কোনো বাসায় ছিলাম, সেখানে বন জঙ্গল ছিল, অনেক স্পেস ছিল। সেটা কি এখন ডিসক্লোজ করতে চাচ্ছেন না সেই জায়গাটা? না, আবার যদি পালাতে হয়। ও আচ্ছা। ওটা থাকুক, ওভাবেই থাকুক। ওকে। ছিলাম, ভালোই ছিলাম। সেখানে থেকেও আমি আমার কণ্ঠস্বর চালিয়ে গেছি। প্রতিদিনই আমি আপডেট দিছি, প্রতিদিনকে আন্দোলনকারীদের ইন্সপায়ারেশন করছি, প্রতিদিনই আমি অনুপ্রাণিত করছি যে চালিয়ে যাও। আর গেমটা খেলছি ডু অর ডাই, যে বাঁচলে গাজী মরলে শহীদ, বাঁচাটার সুযোগ নেই, যে যদি ফিরি মানুষের হয়ে ফিরবো, আর যদি না ফিরতে পারি এখানে শেষ, সেরকমই ম্যাচটা খেলা হয়েছে। আচ্ছা, কাফি ভাই একটা কথা বললেন যে আবার যদি পালিয়ে যেতে হয়, না সেই সম্ভাবনা নাই, কথা বললাম আর কি। আচ্ছা, তারপরেও আমি একটু বলি যে সাবেক সরকার কিন্তু ইতিমধ্যেই যখন এই
পতন হলো, অর্থাৎ যখন তারা পদত্যাগ করলো, তখন কিন্তু সাবেক সরকারের আত্মীয়র মানে বলা যায় যে ছেলের পক্ষ থেকেই শোনা গেছে যে তিনি আর কখনো বা আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে দলে আসবে না। তারপর আবারও শোনা গেছে যে এটাও শোনা গেছে ভিন দেশ থেকে যে তারা নাকি পদত্যাগই করেননি এবং আবারও তিনি দেশে ফিরবেন এবং কাজ করবেন দেশের জন্য। তো সেক্ষেত্রে আপনি এটা কি মনে করেন যে যদি আবারও ফিরে তাহলে সেক্ষেত্রে আপনারা কি অ্যাকসেপ্ট করবেন কি না, বা আসলে কি অবস্থা হবে, আপনার মতামত কি? এখন বসে আছেন, কাউকে দেখে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, আবার বললেন যে না আমি তোমাকে ভালোবাসি না, মানে একটা মুখে দুটো কথা বললেন আপনি, মানে আপনি না, মানে যে বললো যে সে বলল আওয়ামী লীগের আর কোনো দায়িত্ব নাই, তারা আর কখনো দলে ফিরবে না। এরপরে আবার নানান দিক থেকে নানান দেশ থেকে একটু সাপোর্ট পেয়ে আবার বললো যে শেখ হাসিনা মানে আপা জননেত্রী পবিত্র জান্নাতি মানুষ যিনি, তিনি আসলে পদত্যাগই করেননি। তো এক মুখে তো দুইটা কথাই বললেন ভালোবাসি, আবার বললেন ভালোবাসি না। এখন আসেন পয়েন্টে যে তাহলে তারা ফিরলে আমরা অ্যাকসেপ্ট করবো কিনা। দেখেন মানে আপনি তো একজন ছাত্র আন্দোলনের সক্রিয়, এই সুবাদে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা গণমানুষ বা ছাত্ররা কোনো প্যারা নাই। আপনার যদি আওয়ামী লীগকে ফিরতে হয় দেশে, বাংলাদেশে, ছাত্র আন্দোলন যে হলো, আবু সাইদ বুক পেতে দিল, মুগ্ধর মতো ট্যালেন্টেড পারসন, টাকার অভাব তো ছিল না, সৌন্দর্যের অভাব ছিল না, সো পানি বিতরণ করতে করতে পৃথিবী থেকে চলে গেল। সো যেই বিপ্লবটা হলো আর কি, এইরকম একটা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগকে আসতে হবে, এটা মন বলছে। এরকম একটা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগকে আসতে হবে। কেমন বিপ্লব? সেটা কি ছাত্রদের পক্ষ থেকে যে বিপ্লব হলো সেটা? আমি বলছি ভুল, বাংলাদেশের আমরা যে এই যে আন্দোলনটা গেল, এক দফার আন্দোলনটা যেটা হলো, এটা দেখেন এক্স সেনাবাহিনী কর্মকর্তা যারা আছেন, কবি সাহিত্যিক, জার্নালিস্ট, আপনার হচ্ছে অভিভাবক, আইনজীবী, সর্বস্তরের মানুষই কিন্তু বের হয়েছে। রিস্কাওয়ালা দেখছেন এক হাত দিয়ে হ্যান্ডেল ধরছে, আর এক হাত দিয়ে স্লোগান দিচ্ছে। সর্বস্তরের মানুষ, এইরকম সর্বস্তরের মানুষ রাস্তায় রাজপথে দিনরাত বিপ্লব ঘটিয়ে তারপর আসতে হবে। কারণ দেখেন আপা যখন চলে গেল তখন তিনি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েও যাইতে পারেন নাই যে আমি চলে যাচ্ছি। আপা বলছি আমাদের এক্স প্রধানমন্ত্রীকে আপা বলছি। সো সে কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েও যাইতে পারে নাই। ওখান থেকে আমি যতটুকু জানি বা শুনেছি, তখন আপনার সংসদ ভবনে আমার একটা ছোট ভাই ছিল পুলিশ, তো ও ওখানে ছিল স্টিল। তো আপাতত চলে গেল হচ্ছে পুরাতন বিমানবন্দর থেকে, তেজগাঁও বিমানবন্দর থেকে। তো ওখান থেকে ওই পর্যন্ত মাইক্রো 150 কিলোমিটার স্পিডে চালিয়ে আসতে হয়েছে গেছে। সো এতটাই সময় সংকীর্ণ হয়ে আসতেছিল, মানুষ চারদিক থেকে এতটাই ঘিরে আসতেছিল। সো এখন আপা ট্যুরে গেছে নাকি এমনিতে গেছে না কোথায় গেছে এটা তাদের ব্যাপার, বাট বাংলাদেশের মানুষ আসলে শুধু তাকেই না, যেই আসুক না কেন ইন ফিউচার, এরকম বল প্রয়োগ, মানুষের গায়ে গুলি করা, এরকম স্বৈরাচার, এরকম নিজের দেশের বন্দুক দিয়ে নিজের দেশের মানুষকে গুলি করা, এরকম মানুষকে কখনো বাঙালি চাবে না, এটাই স্বাভাবিক। মানুষ অনেক লাশের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, ভিন দেশি প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে ভিন দেশি ভাষার শব্দ শোনা গেছে। এখন এটাকে জায়েজ করার জন্য বলা হচ্ছে। আপনি আপনার কন্টেন্টও বলেছেন, কিন্তু আপনি কি নিজে শুনেছেন এটা? মানে ভিডিওর ভিতরে আছে তো, আপনি সার্চ করলে এখনো দেখতে পাবেন। সেই ভিডিও তো অন্য কোনোখান থেকেও কেটে হতে পারে। ওটা বাঙালি ভিডিও ভাই, ওটা স্টিল বাঙালি ভিডিও, বাংলাদেশি পুলিশ আন্দোলন চলতেছে, লোকেশন সবকিছু আছে ওখানে। জায়েজ করার চেষ্টা করার, আমার আসলে সেই ভিডিওটা দেখা হয়নি, সেটা সো ওখানে এটা জায়েজ করার জন্য আবার অনেকে বলছে যে এরকম পুলিশ তো চট্টগ্রামের ছেলেরাও হতে পারে, তারা হিন্দিতে কথা বলতে পারে বা সিলেটের হতে পারে। তো নানানজন নানান কথা বলবে। আর ভাই এরকম হয় কারণ যার সাথে অন্য দেশের সাথে একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে চাইলেই ও দেশের সৈন্য আসতে পারে, ও দেশের অস্ত্র আসতেই পারে। দ্যাট মিন্স আপনারা আর মানে মেনে নেবেন না? আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, লাল সবুজের মানুষ। শুধু আমি যেটা ক্লিয়ার করতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে শুধু আওয়ামী লীগ না, আমি বলতে চাচ্ছি যেই আসুক না কেন ইন ফিউচার। এখন ডক্টর ইউনূস স্যার আছেন, এরপর তো কেউ আসবেন, তো যেই আসুক না কেন, আমি ওইটা ক্লিয়ার করতে চাই, যেই আসুক না কেন, আপনি এসে যদি বল প্রয়োগ করেন, আপনি এসে যদি এক নায়কতন্ত্র, এক পরিবারতন্ত্র কায়েম করতে চান, আপনি যদি পুলিশ প্রশাসনকে নিজের করে নিতে চান, আপনি পার্লামেন্টকে সব যদি আপনার লোক বসাতে চান, এটা বাঙালি মেনে নিবে না। কারণ বাঙালি
ওই দেখেছেন যে স্টুডেন্ট ট্রাফিক 6 বছর না 7 বছরের একজন স্টুডেন্ট সে ট্রাফিক করছে। সো এই জেনারেশন, এই পাবজি খেলা জেনারেশন, এই ফ্রি ফায়ার, এই রিলস বানানোর জেনারেশন, এই কাপল ভিডিও বানানোর জেনারেশন, এই জেনারেশনটা, এই হেডামালা জেনারেশন, এরা আসলে পিস্তলের সামনে বুক পেতে দিতে শিখেছে। সুতরাং এখানে আপনি যেই দলে নিয়ে আসেন না কেন, যেই আসুক না কেন, বাঙালি আর কোনোভাবে ছেড়ে দিবে না। বাঙালি শান্তি চায়। বাঙালি, আমাদের দেশে কি নাই, কোনটা জিনিস নাই, কিসের অভাব নাই। এখন দেখেন এক বাসায় মন্ত্রী মিনিস্টারের বাসায় রুম ভর্তি টাকা পাওয়া যাচ্ছে, অথচ আমরা ইলিশ কিনে খাইতে পারি না, আমরা বাইরের দেশে ইলিশ পাচার করি, আমরা বাড়ি করতে পারি না, আমরা ভালো থাকতে পারি না, আমরা খাইতে পারি না। এখন তো সবগুলোই বের হচ্ছে। সো এইরকম গভর্নমেন্ট আমরা ইন ফিউচারে কখনোই চাই না, কখনো আমরা চাইবো না। আমরা শান্তি চাই, আমরা সুখ চাই। আপনি সমন্বয়ক কেন হলেন না? আমি তো অলরেডি কাফি হয়ে আছি, সমন্বয়ক হওয়ার তো দরকার নেই। আর আমি তো নিয়মিত ক্লাস করি না, আমি তো নিয়মিত ক্যাম্পাসে যাই না, যার জন্য সমন্বয়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের হয়ে দায়িত্বটা পালন করা। সে আপনি সমন্বয়ক হন, সাধারণ স্টুডেন্ট হন, কারণ আন্দোলনটা এমন জায়গায় চলে গেছে, সবার আন্দোলন হয়ে গেছে। গরিব দুঃখী বলেন, ধনী বলেন, যেই বলেন না কেন, সবার আন্দোলন হয়ে গেছে। তো এই জায়গা থেকে সবার রোলটা প্লে করতে পারাটা ইম্পর্টেন্ট ছিল। তো সমন্বয় খাওয়াটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, বলছিলেন যে আপনি ক্লাসে যান না বা নিয়মিত ক্লাস করেন না, বুঝলাম না, মানে আপনি কি একটু পড়ালেখাটা কম পছন্দ করেন, এরকম কিছু? পড়ালেখা কম পছন্দ করি বলতে, আমি আসলে পড়ালেখা করি না, পড়ালেখা আমাকে করায়, এরকম বিষয়টা আর কি। পড়ালেখা বুঝি নাই, মানে পড়ালেখা আমাকে করায়, জোর করে। কি করে? ও আচ্ছা, পড়ালেখা আপনাকে জোর করে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো যে ঘটনাটা শুনছিলাম যে আপনি তারপরেও হচ্ছে আন্দোলন চালিয়ে গেলেন, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করে থাকি, সবার আগে হচ্ছে স্বাধীন হয় বলা যায়, এরকম একটা কথা আমরা দেখেছি। হ্যাঁ, এরকম খণ্ড খণ্ড অনেক জায়গায় হয়েছে, যেরকম হচ্ছে খুলনাতে তারা বলছে, এবং রাজশাহীতে বলছে, কুমিল্লাতে বলছে। তো ওইটা স্পেসিফিক বলা যায় না যে, এবং শোনা গেছে তুলনামূলক বরিশালে গোলাগুলি, মারামারি এগুলো কম হয়েছে। এবং শোনা গেছে যে পুলিশ নাকি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তারপর ওখান থেকে ত্যাগ করে, ওই স্থানটা ত্যাগ করে। আপনার কি মনে হয় যে এর পেছনে আপনার অবদানও আছে, বা আপনার অবদান অনেক বেশি? আমার অবদান বলতে শুধু বরিশালেই না, মানে আমি যখন গিয়েছি তখন আন্দোলনটা মনে হচ্ছিল একটু ঝিমাইয়া পড়ছে, মানে একটু থমকে গেছে এরকম। তো তখন যখন ওই স্লোগান উঠলো যে সিসি হাসিনা লজ্জায় বাঁচি না, তখন খুব আলোড়ন হয়ে গেল, মানে মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠছে। সো ওটা অনেক টাফ ছিল জিনিসটা তখন। মানে হচ্ছে কি, তখন সন্ধ্যায় শেষ হলো, আমি আসলে তখন থেকেই আর বাড়িতে থাকতে পারিনি, এতটাই প্রখর হয়েছিল। তো ওটা শুধু বরিশালে ইফেক্ট পড়েনি, সারা বাংলাদেশেই পড়ছে। একদমই। সাদা কি সাদা, কালা কি কালা, এই ভিডিওটাও কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল, এবং অনেক মানুষের মুখে মুখে এই কথাটা শোনা যাচ্ছিল। তো সেক্ষেত্রে আবার বলছিলেন যে পা চাটার কোনো সুযোগ নেই। তো আপনি যখন আলোচনায় আসেন এই আন্দোলন নিয়ে, তখন তো এই সময়টা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল অনেকেই কিন্তু এগিয়ে আসেনি, কিন্তু এখন যখন আস্তে আস্তে ছাত্র আন্দোলন সফলতার দিকে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে যে আমরাও সাথে আছি। তো এদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? তাদেরকে ডিনাই করার সুযোগ নাই, বিকজ তারা সবাই তো আর, মানে এভাবে বললে হচ্ছে একটু ভাব দেমা খেডাম হয়ে যাবে। না, আপনি বলতে পারেন। না, মানে বলতে চাচ্ছিলাম সবাই তো কাফি না, এটা বলাটা ঠিক হবে না। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি যে আমার বউ নাই, বাচ্চা নাই, ইভেন গার্লফ্রেন্ডও নাই। সো মানে আমি যে রিস্ক আছে অনেক কিছু, যে আমি চলে গেলে, আমি হারিয়ে গেলে আমার হবে, এরকম না। আবার দেখবেন কি, যে আমার একটা পজিটিভ দিক ছিল, আমি গ্রামে ছিলাম, গ্রামে কিন্তু লুকানোর পালানোর অনেক স্পেস। কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই কিন্তু ঢাকাতে থাকেন। ঢাকাতে লুকানোর জায়গা নেই, গ্রামেতে লুকানোর জায়গা আছে। ঢাকাতে লুকানো সো টাফ। আপনি কোন গ্রামে কোথায় কোথায় লুকানো যায়? বন জঙ্গলের শেষ নাই, নদী খাল বিলের শেষ নাই। নদী খাল বিলে ডুব দিয়ে থাকবেন? ডুব দিয়ে থাকা যায়, গাছপালার ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে চাইলে নাকি? আমি হ্যাঁ, অবশ্যই। এই যে মশার কামড় খেতে খেতে পাটা মনে হচ্ছে বুলেট গুলি পড়ছে। আচ্ছা, একটা নিয়ে মজার ঘটনা হচ্ছে যে যেখানে আমি পালিয়েছিলাম ওই বাসায় জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছিল।
তো জায়গা জমি সমাধানের জন্য 15-20 জন পুলিশ আসছিল। তখন আমি লুঙ্গি পরেছিলাম আর গামছা ছিল, ওই অবস্থা আমি একদম নদীর পাড়ে চলে গেছি। ও আচ্ছা, ভাবছেন আপনাকে ধরতে আসছে, তারপর তখন তো আবার শুনলাম যে না, আসলে তাদের পার্সোনাল কাজের জন্য আসছে। আচ্ছা, ওখানে আমরা ছিলাম যে যখন আন্দোলন সফলতার দিকে আসলো তখন হচ্ছে গিয়া অনেকে বের হলো, জি, কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলবো, এখানে তাদেরকে অবশ্যই ওয়েলকাম। মানে এটা তারা দেরিতে আসুক, তারা শুরুতে আসাটা উচিত ছিল। শুরুতে আসলে এতগুলো লাশ পড়তো না, এতগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্ষয়ক্ষতি হতো না। কারণ এক একটা কন্টেন্ট ক্রিয়েটর এক একজন বিগ তাদের ফ্যান বেজ আছে। আচ্ছা, সো মানে হচ্ছে না যে আমি একটা ডাক দিলাম আর এখানে আমরা সবাই মিলে ডাক দিলাম, সাউন্ড কিন্তু সবাই মিলে দিলে ওইটাই সবচেয়ে বেশি জোরে হবে। তো সবাই মিলে ডাকটা দিলে গভর্নমেন্টও চিন্তায় পড়ে যেত, আসলে সবাই যে একদিকে চলে যাচ্ছে, আসলে ঘটনাটা কোথায়, আসলে চাচ্ছে না আমাকে। কিন্তু কাফি মানুষের এক এক মানুষের মতাদর্শ বা চিন্তাধারা কিন্তু এক এক রকম। অনেক সেলিব্রিটি আছে, আমি যতটুকু দেখেছি যে তাদেরকে কিন্তু অনেকটা ইনসিস্ট করা হয়েছে, জোর করা হয়েছে যে কেন আসছে না, কেন এই ব্যাপারে কথা বলছে না। এখন আপনার মতাদর্শের সাথে আমার নীতিগত পার্থক্য থাকতেই পারে, তো আপনি যেটা হ্যাঁ বলছেন আমি সেটা না বলতেই পারি। আপনি আমাকে ফোর্স করতে পারেন না যে এটাকে তোমাকে হ্যাঁ বলতেই হবে, তুমি বলো। তো সেক্ষেত্রে যে এই যে বিভিন্ন সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে বিভিন্ন মানুষ জোর করেছে বা হেয় প্রতিপন্ন করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে ঠিক আছে নাকি এটা ঠিক নেই? আপনার মতামতটা কি? অবশ্যই মানুষের মুক্ত চিন্তা ভাবনা রয়েছে, আমার কাছে যেটা সঠিক তার কাছে সেটা সঠিক না, আপনার কাছে সেটা। মুক্ত চিন্তা ভাবনার স্বাধীনতা নিশ্চিত করার জন্যই তো আপনাদের আন্দোলন, যদি ভুল না করে থাকি। আচ্ছা, তো এখন দেখেন, আমরা যে জন্য আন্দোলন করলাম, মুক্ত চিন্তা ভাবনার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য, কন্টেন্ট ক্রিয়েটর সবার চিন্তাধারা এক থাকবে না। এখন আমাদের যিনি প্রধান ছিলেন তিনি যদি পালিয়ে যান, সেখানে আপনি তাদের হয়ে মুক্ত চিন্তা ভাবনাটা কিভাবে করবেন? তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেলেন, কিন্তু তখনও তো পালিয়ে যায়নি। আমি যে পরিস্থিতির কথা বলছি, হ্যাঁ বলছি, দেখেন 15 বছর ধরে তারা শাসন করে আসছিল। এখন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গেছে। যারা দেখবেন, যারা বের হয়নি, এই কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার বলেন, দেখবেন তাদের হয়েই কাজ করছে। তাদের পা চাইটা তারা এতদিন থাকছে। এরকম এখন ভিডিও আসছে, কথা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে তারা ক্যাম্পেইনও করছে, টাকারও অফার দিছে যে স্টুডেন্টের হয়ে কথা বলবো না। এবার আমাদের হারুন আঙ্কেলের সাথেও ভালো সম্পর্ক আছে, মিটিং হয়েছে, যে হারুন আঙ্কেলের যে একটা ভিডিও বের হলো সেটা সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য টাকার অফার দেওয়া হয়েছে, যে এই হারুন আঙ্কেলের যে ভিডিও ফুটেজ এটা থাকতে পারবে না, সেটার জন্য টাকা দেওয়া হয়েছে, ওই সিচুয়েশনে টাকার অফার দেওয়া হয়েছে। এখন এরকম, এবং তারা ক্যাম্পেইন করলো যে এই ছাত্র আন্দোলনের সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে অফার দেওয়া হলো যে আপনারা হচ্ছে গিয়া এ নিয়ে কথা বলবেন না, এবং যাদেরকে অফার করা হলো, যারা আসলো না এই মিটিংয়ে, তাদেরকে হুমকি দেওয়া হলো যে তাদেরকে দেখে নেওয়া হবে। এবং যখন আমরা আন্দোলনে আমরা পারতেছিলাম না, আমরা হচ্ছিল না, মানে আমরা শেষ হয়ে যাচ্ছিলাম, মানে আমাদের হবে না, আমরা আর পারবো না, গুলির সামনে আর কত মানুষ দাঁড়াবে, তখন আমরা সিস্টেম করলাম কি, পূর্বাসীদেরকে আমরা বলবো যে ভাই তোমরা রেমিটেন্স বন্ধ করে দাও। এটা আমরা বললাম, এই উদ্যোগটা আমরা নিলাম। এটা কি আপনারা করেছেন? মানে হ্যাঁ, ধস নেমে গেছিল গত মাসে, দেখেন নাই? পূর্বাসীরাও এক হলো যে যেই সরকার খুন করে সেই দেশে আমরা টাকা পাঠাবো না, এরকম তারা সিদ্ধান্তে গেল। তখন এসে দেখবেন কি আমাদের যে মোটিভেশনাল স্পিকার ভাই, তিনি করলো কি, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বলেন, তামিম ইকবাল ভাই বলেন, মেহেদী হাসান মিরাজ ভাই, এরকম কিছু মানুষদেরকে নিয়ে তারা এয়ারপোর্টে দাঁড়ালো। প্রবাস থেকে যেই আসছে তাকেই নগদের বলেন বা অন্য একটা লাল গোলাপ বলেন, ভ্যাগ বলেন, সেখান থেকে উপহার দেওয়া হচ্ছিল। একদিকে আপনি গুলি করছেন, একদিকে প্রবাসীদেরকে আনলে আপনি তাদের লাকেজ ভ্যাগ ছুঁড়ে ফেলছেন। এখন আপনার সময় আসছে, এখন আপনি তাদেরকে ফুল দিচ্ছেন, গোলাপ দিচ্ছেন। সো যেটা বলতেছিলাম যে ইনফ্লুয়েন্সাররা শেষ সময় বের হয়ে আসছে এবং মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। তো যাদের ভিন্নতা আছে তাদের দেখবেন কি তারা সবাই পা চেটে চেটে এই জায়গাটা তৈরি করতেছিল। আপনার মস্তিষ্কে কাজ করে না, আপনি একজন মানুষ, আপনি তো একজন মানুষ, মানুষের পর
আপনি তো একজন বাঙালি, তারপরে আপনি একজন মানুষ, তারপরে আপনি বাঙালি, আপনার রিলিজন হিন্দু মুসলিম আপনি হতেই পারেন। আপনার দেশের পিস্তল থেকে আপনার দেশের মানুষের বুকে গুলি চালানো হয়, সেখানে আপনি চুপ করে থাকার তো কোনো মানেই হয় না। আচ্ছা, এইগুলি কার গুলি? এইগুলি আপনার গুলি? এইগুলি কাফির টাকার কেনার গুলি? এই পিস্তল কার? আমার বাবার জমি বিক্রি করে আমি গুলি কিনে সরকারকে দিছি? আপনার আমার সবার ভ্যাট ট্যাক্সের টাকা, আপনার আমার সবার, কৃষকরা ধান করে না, আপনার আমার সবার টাকায়, সবার একে অপরের পরিপূরক, আমরা একে অপরের পরিপূরক। তো সেখানে আমার দেশের পিস্তল দিয়ে, আমার দেশের গুলি দিয়ে, ওদিনকে আমার সেনাবাহিনীর সাথে কথা হচ্ছিল, বের হয়েছিলাম, তখন আমাকে ডাক দিল, তখন তাদের সাথে কথা বললাম যে ভাই আপনাদের প্রতি একটা বিশ্বাস ছিল। তারপর তাকে ওই প্রশ্ন করছিলাম সেনাবাহিনীকে, ভাই আমার দেশের পিস্তল দিয়ে যদি আমার দেশের মানুষের গায়ে গুলি চালানো হয়, এটা কি রুলস আছে? থমকে গেছে তারা। সো যারা এই যে বললেন, শেষ করে দেই, যে বললেন যে মতাদর্শের ভিন্নতা, কেউ কথা বলে নাই, বা শেষ সময় এসে তারা আসছে, অনেকে ভয় বলতে পারে নাই চাপ সৃষ্টির জন্য, অনেকে তারা এক্স গভর্নমেন্ট সাপোর্ট করত, তাদের সাপোর্ট নিয়ে ব্যাংকের লোন নিত, অনেক টাকা জমে গেছে, তারা দিতে পারে নাই, বাবাকে মাকে এত লাখ টাকা দিয়ে ছাগল কিনে দেবে, গাড়ি কিনে দেবে, লোন থাকবে ব্যাংকে, সেটা গভর্নমেন্টের সাপোর্ট না হলে তো সম্ভব নয়। তো এখন আপনি যদি গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে কাজ করে ইতিপূর্বে আসছেন, তাদের হয়ে তো আপনাকে কথা বলতেই হবে। এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি আপনি উল্লেখ করতে চান? আমি আসলে কাদা ছোড়াছুরির দিকে যাইতে চাচ্ছি না, যে সে আসে নাই বা সে আসে নাই, আমি আমার হয়ে থাকতে চাই, আসলে নাম বলতে চাই না। যারা এরকম বেইমানি করছে দেশের সাথে, এখন তো আমরা স্বাধীন দেশকে, স্বাধীন বাংলাদেশকে আবার স্বাধীন করতে হয়েছে, সুতরাং মানুষ জনগণই দেখে যে কারা বেইমানি করছে, কারা করে নাই, কারা ক্যাম্পেইন করছে, কারা কি করছে, এটা মানুষজন দেখছে, মানুষজন বিচার করতেছে। আচ্ছা কাফি, আপনাকে মনে হয়নি যে ঠিক এই রেজাল্টটার যদি উল্টোটা হতো, যদি আপনারা যদি স্বাধীন হতে না, কাফি আর এই জাগো কত 94.4 আসতে পারতো না। কাফি এখন হয়তো আনাঘরে থাকতো, না হলে কাফির মাংস টাংস এগুলো পোকামাকড়ে খেত। বলেন, আমি ডিস্টার্ব করলাম প্রশ্ন থেকে, কি যেন করতেছি না, আমি আসলে এটাই জিজ্ঞেস করছি। তাহলে কাফি এই জাগো ফেমে আসতে পারতো না। কাফি আসলে অন্ধকার ঘরে, আয়না ঘরে থাকতো, অথবা জানতেনই না, খুঁজেই পেতেন না যে কাফি কোথায় আসে। আমার তো ওভার কনফিডেন্স যেটা ছিল, সেটা হচ্ছে আস্তে করে গুলি করে দিত, এর বাইরে আর কিছু ছিল না। কারণ মানে আপনি প্রস্তুত ছিলেন যে আপনি মন মানসিক সব দিকে, আপনার পরিবার সেক্ষেত্রে আপনাকে বাধা দেয়নি বা বলেনি? আপনার পরিবারের সাথে তখন কনভারসেশন গুলো কি? পরিবারের সাথে আমি কনভারসেশন টোটালি রাখিনি সেফটির জন্য, কারণ পুলিশ প্রশাসন থেকেও আমাকে আসলে বলা হচ্ছিল, তারা নিয়ারেস্ট, তারাও বলছিল যে তুমি যোগাযোগ রাখবে না, কারণ ফোন ট্র্যাক করা হতে পারে। সাপোর্ট আসলে সব দিক দিয়ে ঠিকই ছিল। দেখেন, মানুষ বলে যে পুলিশ গুলি করছে, পুলিশের বিশাল একটা অংশ ছাত্রদের পক্ষে ছিল। এবং আমি যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সত্য বলতে আজকে বাধা নেই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছিলাম, তখন দুজন পুলিশ সিভিলে আসছে, সিভিলে এসে আমাকে পাশে সাইডে নিয়ে বলছে, ভাই আমি পুলিশ, আমি আন্দোলনে সাপোর্ট করি, আগামী 2-3 দিন পরে এখানে আমাকে দায়িত্ব করতে দিবে, আমি কিভাবে দায়িত্ব করব, আমি পুলিশ ছিল। তো সর্বস্তরের মানুষই ছিল, ওটার জন্য প্রস্তুত ছিলাম যে বাসলে কাজী মল্লের শহীদ, 5-4টার সুযোগ নাই। মানে এই আন্দোলন, বললাম না যে ডু অর ডাই ম্যাচ খেলছি, ডু অর ডাই ম্যাচটা হচ্ছে সুপার ওভার, যে তোমাকে এখানে 6 মারতেই হবে। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আব্বু আম্মু, ভাই ভাবি, ভাতিজা, আমি। যখন স্বাধীন হলো তখন নিশ্চয়ই যোগাযোগ করেছেন, যখন ফিরে আসলেন তখন আপনার পরিবারের সাথে কি? কোনোই কথা হয় নাই। আমি অনেক একটা বাজে রোডের ভিতর ছিলাম, অনেক ভিতর ছিলাম, মানে আঁকাবাঁকা রোড দিয়েও বাইক 92-তে টান উঠে গেছিল। বাইক দিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, বাইক দিয়ে গেছিলাম। তখনও সে আমার জায়গায় শহরে এসে, তারপরে স্টিল নাও ঢাকা চলে আসছি, মানে এই সংসদ ভবনে চলে আসছি। যখন শুনলাম যে আসলে আপান নাই, তখন মনে হচ্ছে এখন তো বের হওয়া যায়, তখন বের হয়ে গেছি আর কি। আচ্ছা, ওই দিনের ঘটনাগুলো জানতে চাই, যে যখন আপনারা বলছেন যে আপনারা স্বাধীন হয়েছেন, তখন আসলে কি দেখলেন? আর প্রথম বের হয়ে, আপনিও তো প্রায় বন্দি দশার মধ্যেই ছিলেন, তবুও আকাশ হয়তো দেখতে পাচ্ছিলেন, তো বের হওয়ার পর আসলে মানুষের মধ্যে কি দেখলেন? আমি যখন আসতেছিলাম, অনেকটা গ্রামের ভিতরে ছিলাম, একদম মানে আমাকে মেইন হাইওয়েতে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে, তাহলে বুঝেন কতটা ভিতরে ছিলাম। তখন বৃষ্টি হচ্ছিল, তখন ওই যে গ্রাম পুলিশ যারা থাকে বা চৌকিদার থাকে যারা, তো আমি ঠিক স্পেসিফিক বলতে পারছি না উনি আসলে কি ছিল, বাট ওনার ওই যে পুলিশের, গ্রাম পুলিশের যে পোশাকটা, ওইটা পরা ছিল। তো বৃষ্টি হচ্ছিল, তখন আমি ধুমায়া বাইক টাইনে আসতেছি, তখন উনি আমাকে সিগন্যাল দিল।
সিগন্যাল দিয়ে থামালো। তো আমি হেলমেট পরা, আমাকে তো চেনার সুযোগ নেই। তো উনি আমাকে থামালো, আমি বললাম ভাই, উনি বললো যে ভাই আমাকে একটু নিয়ে যান। আমি বললাম কত দূর যাবেন? বলো এই সামনে বাজারে যাব। তো উনি নিচ থেকে আমাকে বলতেছে যে হাসিনা পালাই গেছে। আমি বললাম ও আচ্ছা, পালাই গেছে, তো এখন কি অবস্থা দেশের? বলতে ভাই আমরা আসলে বাইচে গেছি, এরকম স্বৈরাচার সরকার যে দেশ থেকে চলে গেছে, এটা আসলে আমরা হ্যাপি। তো ওনাকে নিয়ে বাজারে রাখলাম। তারপরে আমি তো সবকিছু জানতেছি, শুনতেছি ওনার কাছ থেকে। তো তখন চিন্তা করলাম মানুষ আসলে কতটা মানে মত প্রকাশ করার সুযোগ ছিল না। এবং যখন বাইক চালিয়ে আসতেছি তখন দেখি এক মুরব্বি এমনি এমনি হাসতেছে রাস্তায় দাঁড়িয়ে, মানে মানুষের চোখে মুখে। এটা একটা ভাই, এটা তো বোঝাই যাচ্ছে যে মানুষকে, এই দেখেন আয়না ঘর নামে কত নির্মম ভাবে মানুষকে, এই যে এখন বের হচ্ছে 12 বছর আয়না ঘর থেকে কিন্তু এখনো মানে 600 জন গুম হওয়ার কথা কিন্তু শোনা গেছে কিছু রিপোর্টে। তো এখন পর্যন্ত কিন্তু অনেকে বের হয়নি। তো এটা নিয়ে কেন ছাত্ররা আন্দোলন করছে না, কেন এটা নিয়ে কথা বলছে না? আজকে আমি দেখলাম যে লোহার যে খাঁচা, সেটা দেখলাম বের করে নিয়ে আসছে কোন জেলখানা না কোন কোর্ট থেকে যেন। এখন দেখেন আপনি 600 জনকে যদি ধাপ করে বের করে নিয়ে আসেন, সেটার কিন্তু একটা বিপ্লব আছে। 600 জনের ভিতরে দেখবেন অরিজিনালি অন্যায়কারীও আছে কেউ কেউ, যারা লাইক অরিজিনালি জঙ্গি বলতে পারেন বা দেশ বিরোধী বলতে পারেন, অন্যান্য সংগঠনে বলতে পারেন। অন্যায়কারী হলে তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। যদি সে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হয় তাহলে তাকে ফাঁসির আসামি করা হবে। কিন্তু আয়নাঘর কি একটা মানে মাধ্যম হতে পারে যেটা শাস্তির? এটা তো একটা মানবাধিকার লঙ্ঘন না? নিঃসন্দেহে নিঃসন্দেহে। দেখেন অন্যান্য কান্ট্রিতে মানুষ জেলে গেলে সেখানে তাদেরকে বই পড়ানো হয় যে এই বইটা পড়তে পারলে তুমি পার পেয়ে যাবে বা তোমার মানে যতটুকু সাজা ছিল শেষ হয়ে যাবে। সো আমি মনে করি আমাদের দেশটাও এরকম সুন্দরভাবে হবে। আপনি অন্যায়, অনিয়ম, গুম খুন, জোর জুলুম, এগুলো তো ন্যাচারাল, এগুলো তো না চাইলেও হয়। তো এটার নিয়ম অনুযায়ী সবকিছু হোক। যেটা বললেন যে 600 জন এখনো জেলে ছাত্ররা কেন নিতেছে না, আমি মনে করি যে এটা প্রসেস বাই সবকিছু হচ্ছে। এখনো অনেক স্টুডেন্টের চোখে গুলি, ঢাকা মেডিকেল বলেন, অন্যান্য মেডিকেল বলেন, যারা কাতরাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না। সেখানে সমন্বয়কারীদের ভাইদেরকে দেখলাম তারা যাচ্ছে। এখন এত বড় একটা বিগ প্যান্ডামিককে আপনি 2 দিনে চাইলেই সমাধান হয় না, হবে না। এই যে নতুন উপদেষ্টা পরিষদ, তারপর হচ্ছে সমন্বয় কমিটি গঠন হয়েছে, এদের প্রতি কি আপনি ভরসা রাখছেন? দেশের মানুষ ভরসা রাখছে, আমিও রাখছি, কিন্তু তার মানে এই না যে তারা অন্যায় করলে আমি কথা বলবো না। তারা যদি অন্যায় করে, তারা যদি দেশের বিরুদ্ধে যায়, তখনও ভয়েস কণ্ঠস্বর চলবে। তবে এক বুক এক আকাশ বিশ্বাস আছে যে যারা এই বিপ্লব ঘটিয়ে ওই জায়গাটায় গিয়েছে তারা দেশের জন্য কাজ করবে। অন্যায় অনিয়মকে দমন করতেই তো তারা ওই জায়গাটায় গেছে, সুতরাং অন্যায় অনিয়ম করবে না। তবুও যদি তারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশ যেটা মানুষ যেটা চাচ্ছে না সেটা করে, তখনও কথা বলবো। বাট তাদের প্রতি বিশ্বাস আছে, তারা দেশ যেভাবে ভালো হয়, ভালো চলে, ভালো অবস্থানে যাবে, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেই জন্যই তারা কাজ করবে। তাদের উপর বিশ্বাস আছে এবং তাদের জন্য দোয়া রইল। আমাদেরও সেই প্রত্যাশা, এবং সত্যি একটা মিরাকেল কিন্তু ঘটে গেছে। তারপরও বর্তমানে আমি জানি না আপনি এই নিউজটা পেয়েছেন কিনা, ঠিক গতকালই রাতে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, বিকাল 5টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 6 সমন্বয়ক, তার মধ্যে একজন হচ্ছে সমন্বয়ক এবং বাকি 5 জন হচ্ছে সহ সমন্বয়ক, তারা পদত্যাগ করেছে। এবং পদত্যাগের কারণ হিসেবে তারা পদত্যাগ পত্রে লিখে দিয়েছে যে অরাজনৈতিক আচরণ এবং সেই সাথে অরাজনৈতিক কার্যকলাপ এবং সমন্বয়করা তাদের প্রতি সৎ আচরণ করছে না। এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? আবার এটাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, রাইট? এবং এই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করেছে, একদম বলা যায় কখনো কখনো 100% উঠে গেছে, এরকম 100%। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে অনেকেই লিখছে যে এই সমন্বয়করা যদি আপনাদের সাথে প্রতারণা করে তাহলে আপনারা কি করবেন? আমি বলতে চাচ্ছি, আপনি কি এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? আমি আসলে এই যে চট্টগ্রামের বিষয়টা বললেন, আমি আজকে সকালে দেখছিলাম কোন জায়গার যেন এক স্টুডেন্ট, তিনি সমন্বয়ক থেকে লিভ নিয়েছেন। কিন্তু এই যে আপনি বললেন চট্টগ্রামের 6 জন, একজন প্রধান সমন্বয়ক এবং হচ্ছে গিয়া প্রধান সমন্বয়ক বলতে কিছু নেই, আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক। হ্যাঁ,
তো তারা এবং যারা লিভ নিয়েছে তারা কিন্তু আন্দোলনে সক্রিয় ছিল এবং সবাই সেখানে বলেছে খুবই সক্রিয় ছিল। আচ্ছা, আমার ব্যর্থতা হচ্ছে আমি এখনো চোখে বাজে নাই এটা, তবু আপনার বলার উপর ভিত্তি করে যেটা বলা, একটু আগে কিন্তু আমি শেষ করেছি যে এখন যে উপদেষ্টায় যারা বসছেন, আসিফ ভাই বসছেন, আমি সচিবালয়ে গেছিলাম সেদিন, তার সাথে সরাসরি দেখা হয়েছে, বা এর আগেও তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, পূর্ব পরিচিত। কারণ 2018 সাল থেকেই আমার টিএসসিতে যাওয়া হয়, ওঠা বসা হয়, গণ অধিকার পরিষদের ভিপি নূর ভাইয়ের সাথে কথা বলা হয়, বা তিনি আমার পটুয়াখালীর, সেদিক থেকে একটা ভালো সম্পর্ক। রাজনৈতিক আমি কোনো দল করি না, এমনিতে মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে না সেটা। তো আমি কিন্তু আপনার এই প্রশ্নের একটু আগেই বলছি যে এখন যারা উপদেষ্টা আছেন, যারা সমন্বয়ক আছেন, তারা যদি দেশের বিপক্ষে যায়, দেশের বিপক্ষে কথা বলে, তখনও ভয় চলবে, তখন আন্দোলন চলবে। তো এটা দ্বারাই স্পষ্ট যে এখনকার যারা উপদেষ্টা আছেন, বা শুনেছি তারা নতুন দলও করবেন, বা মানে সমন্বয়ক যারা আছেন, আমার কথা হচ্ছে দেশের এগেইনস্টে যে যাবে তখনই কণ্ঠস্বর চলবে। আর এখন আমি যেটা পার্সোনাল ওপিনিয়ন, ডক্টর ইউনূস স্যারের এই নেতৃত্বটা আমি এটা মনে করি লং টাইম থাকুক। এটা কেন আমি চাই, এখন সাপোজ ধরেন বিএনপি চলে আসলো ক্ষমতায়, এখন দেশে তো আওয়ামী লীগের নেতৃত্বের লোক নাই, বা যারা আছে তারা কই দেখলাম আমাদের দরবেশ কাকাকে জেলে নিয়ে গেল, নৌকা থেকে ধরলো, দাড়ি ফেলে দিল। তো দাড়ির চেয়ে জীবন বাঁচানো ফরজ হয়ে গেছিল, সেজন্যই আসলে। তো তখন কে যেন আবার হচ্ছে গিয়ে ডিমও মারলো, পুলিশ মানে অনেকগুলো পুলিশ, সে আসলে ক্রিকেট হয়তো ভালো খেলে, যে ডিম উনি আসলে থ্রো হয়তো ভালো করতো, যে এতগুলো পুলিশের মধ্যে থেকেও আসলে ডিম ছুঁড়ে মারলো, ওনার গায়েই পড়লো, কোনো পুলিশের গায়ে পড়লো না। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দলে তাকে সুযোগ দেওয়া উচিত। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন বাংলাদেশে আওয়ামী লীগের তো নেতাকর্মী নেই, বা যারা আছে তাদের লাখ লাখ হাজার কোটি টাকার বিনিময়ে ধরা হচ্ছে, বিনিময় বলতে আর কি এই অনিয়মের জন্য। তো এখন যেটা মনে হচ্ছে যে বিএনপি মাঠে সক্রিয়, বা তারা জনপ্রিয় দল, এখন বিএনপিও যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে, আমি মনে করি জেইলাও সেই কদু। আমার কাছে মনে হয় বিএনপি যদি এখন ক্ষমতায় আসে, তারা 15 বছর ক্ষমতায় ছিল না, তাদের মাঠে ঘাটে লোক আছে, অডিয়েন্স আছে, তারা এসে আমার কাছে মনে হয় ওই আবার এক জিনিসই হয়ে যাবে, এক নায়কতন্ত্র হয়ে যাবে। সেই দিক থেকে, কারণ আমি সরকারে গেলেও, আমি প্রধান হলেও আমার কাছে একটু মনে হবে যে আমার ভাই ব্রাদার যেগুলো আছে এগুলোকে একটু চাকরি পাতা হোক, বা ওখানে একটু জমি ভালো পেলেছে আছে হোক, এটা মানুষের একটা আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন ডক্টর ইউনূস স্যারের যেই রুলসটা, আমার কাছে মনে হয় তিনি একজন, মনে হয় কি নোবেল বিজয়ী একজন মানুষ, ইন্টারন্যাশনাল মানুষ, যেখানে মেসি, ফুটবলার মেসির সাথে আমাদের দেখা হওয়াটা আমাদের একটা ড্রিম থাকে, সেখানে মেসি এসে ডক্টর ইউনূসের সাথে হাত মিলায়, এরকম ভিডিও আছে। আচ্ছা, তো এরকম একজন মানুষের কাছে আমাদের দেশটা এখন চলছে। তো আমি মনে করি একটা রুলসের ভিতরে চলে যাক। আপনি ডক্টর ইউনূসকে এক জায়গায় দাঁড়া করাবেন, তার লেভেলের মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল, তার লেভেলের মানুষটা খুঁজে পাওয়া মুশকিল, এটা মানতে হবে ভাই। তার লেভেলের মানুষটা খুঁজে পাওয়া মুশকিল, এবং তাকে যে মানুষ পছন্দ করলো, বা ছাত্র সমাজ চাইলো যে তাকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে চাই, সর্বস্তরে মানুষ সেটা মেনে নিয়েছে, কিন্তু হাতের সব আঙুল সমান না, সবাই তো মেনে নিবে না। তো সেই দিক থেকে মনে হয় তিনি যোগ্য মানুষ, এবং তার কাছে দেশ থাকলে, বা এইভাবে যদি দেশটা কন্টিনিউ করা যায় আরও কিছু বছর, আমরা একটা রুলসের ভিতরে যদি চলে আসি, স্টুডেন্টরা যখন ট্রাফিক স্টুডেন্ট করলো, তখন রিক্সা এক লাইনে, মাইক্রো এক লাইনে, এবং হচ্ছে গিয়া সর্বস্তরে যে বিচারপতির পদত্যাগের ওই সময় আন্দোলনে ছিলাম। সো আমি মনে করি যেটা, যে দেশটা যদি একটা সিস্টেমে চলে আসে, জাগো ফেমে আমি আসলাম, আমি সরাসরি দেয়াল না ভেঙে আমাকে সিস্টেম অনুযায়ী প্রথম গেট ওপেন করে, তারপর একটা দরজা খুলে, এবারে তো এটা জাগো ফেমের রুলস। এখন এই রুলসটা যদি হয়, আমি আসলাম দৌড়ে ঢুকে গেলাম, তাহলে এটা তো অনিয়ম। আমাকে তো আবার কেউ যদি রুমে থাকে, তার শো শেষ হলে তারপর আমাকে আসতে, এটা তো রুলস একটা। এই রুলসটা হয়ে গেলে কিন্তু যেই আসুক না কেন, আপনি যতই তারা থাকুক না কেন, আপনি যত বিগেস্ট সুপারস্টার হন না কেন, আপনি যত ফ্যান বেজ ওলা মানুষ হন না কেন, আপনাকে রুলস মেনে আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন, চা খান, পানি খান, যিনি শো করতেছে তারটা শেষ হয়, তারপরে আসেন। এরকম যদি রুলস বাংলাদেশটা হয়ে যায় যে ভাই তুমি চাকরি নিতে কোনো ঘুষ দেওয়া যাবে না, যিনি ঘুষ নেবে উনিও নিতে পারবে না, দেওয়ার সুযোগ থাকবে না,
সেখানে কোনো ধনী গরিব ভেদাভেদ থাকবে না, তুমি মেধার অনুযায়ী তোমাকে তোমার ওই জায়গাটা যেতে হবে, তোমার যতটুকু সম্মান আছে মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করে তোমার ওই জায়গায় যেতে হবে, এরকম একটা সিস্টেম রুলস যদি চালু হয়ে যায় সে, এবং যে প্রধানমন্ত্রী হবে সে 2 টার্মে বেশি থাকতে পারবে না, এবং তার বয়স যদি এরকম 60-70 হয়ে যায় তাহলে তার নির্বাচনে যাওয়ারই কোনো মানে হয় না। এরকম যদি সিস্টেমে হয় যে আমি ধরেন এমপি, আমি মানে 60-70 হলে নির্বাচনে যাওয়ার কোনো মানেই থাকে না, বুঝলাম না। আমি বলতে চাচ্ছি যে আপনার বয়স যদি ধরেন এখন 70-80 হয়ে গেল, এখন আপনি প্রধানমন্ত্রী হলেন, হওয়ার জন্য আপনি মানে হচ্ছে গিয়া নিজেও প্রস্তুত। আমি ওইটা বলতে চাচ্ছিলাম যে দরকার নাই তো, আপনি তো বুড়ো হয়ে গেছেন ভাই। আপনি যাকে বলছেন ডক্টর ইউনূসও তো বয়স হয়েছে অবশ্যই 84 বছর না, আমি বলতে চাচ্ছি যে আপকামিং সিস্টেমটা এরকম হয়। আচ্ছা, এখন তো আমরা নিউট্রাল, মানে আপনারা তরুণ সমাজকে চাচ্ছেন, তরুণ সমাজকে চাচ্ছি, সৎ মানুষকে চাচ্ছি, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন আপার বয়স কত বছর, বিজ্ঞতা প্রয়োজন নেই, অবশ্যই বিজ্ঞতা, শেষ করে দিলাম, লেট মি ফিনিশ। আপার বয়স কত বছর হয়ে গেল, সে আর ক্ষমতায় থেকে কি করবে, কেন তার ক্ষমতায় থাকতে হবে ভাই? আপনার বয়স হয়েছে, আপনি ওখানে বসে থেকে আর কি চান, আর চানটা কি? আচ্ছা আচ্ছা, আপনি ছাড়া আর কোনো মানুষ নাই? জাগো ফেমে কি শুধু কাফি কথা বলবে? আর কি কাফি ছাড়া কোনো মানুষ নাই? সে আসবে না এখানে কথা বলবে না? এখন আমার আপনার সাথে ভালো সম্পর্ক, জাগো এফএমের সিওর সাথে আমার ভালো সম্পর্ক, আমি সকাল সন্ধ্যা যদি এখানে শুই করে যাই যে আমি কাফি না, আমি এই চেয়ারে বসছি মানে বসছি, আমি এখানে কথা বলেই যাব। জাগো এফএমের সাথে আমার ভালো সম্পর্ক, এখন যদি আমি বলি যে প্রতি শুক্রবার বিকাল 3টে আমাকে এখানে শো দেবা, বা 3টে ধরেন একটা খুব মানে হচ্ছে কি এক্সক্লুসিভ টাইম, এখন এই 3টার টাইমটা যদি আমি বেছে নেই, তা আর মানুষ নাই, সে বসবে না? আপনি গভর্নমেন্টে আছেন, আপনার আর কি চাই? আপনি কেন আর বাংলাদেশে মানুষ নাই, তারা দেশ চালাবে না? আমি আপনার কথাটা ধরতে পেরেছি, কিন্তু কাফি একটা বিষয় আমাকে একটু বলেন তো, এই যে আন্দোলন, আমাকে একটু শেষ করে দেন, ওখান থেকে শেষ হয় না এই পার্টটা। ডেফিনেটলি আপনি শেষ করেন। যে আপকামিং সরকার আসুক না কেন, এভাবে আমাদের সংবিধানে নিয়ম করা উচিত, রুলস করা উচিত, এবং এটা হওয়া উচিত, মাস্ট বি, যে এক মানুষ সে যতই জনপ্রিয় হোক না কেন, সে 2বার যদি প্রধানমন্ত্রী হয়, 2বার যদি এমপি হয়, 3য়বার মানুষ যদি চায় তবুও তার রুলস যেন না থাকে। কারণ আমি পয়েন্টে পয়েন্টে ধরাই দিই, আমি প্রধানমন্ত্রী হলাম, এখন আমি যদি মনে করি যে আমি আরো 2 টার্ম থাকতে পারবো, তখন কিন্তু আমার ভিতরে একটা সাহস শক্তি বেশি থাকবে, এবং আমার যে নেতা পেতা থাকবে, আমার যে পুলিশ প্রশাসন থাকবে, তারা কিন্তু মনে করবে ভাই তো আরো 2 টার্ম আছে। যখন পুলিশ নেতাকর্মীরা জানতে পারবে যে কাফি আগামী পর্বের পর আর দাঁড়াতেই পারবে না, তখন কিন্তু অন্যায় অনিয়ম করতে পারবে না, কারণ তখন ভাই নাই, কিভাবে করবে? ভাই দাঁড়াতে পারবে না। এইটা যখনই আমার কনফিডেন্স থাকবে, রুলসে থাকবে যে আমি আরো 3 টার্ম হচ্ছি, তখন কিন্তু সবাই সাহস পাবে, তখন কিন্তু কাউকে পরোয়া করবে না। তো এই জন্য আমি এইটা চাই, এই রুলস হোক যে 2 টার্মের বেশি আপনি হতে পারবেন না, নতুন কেউ আসুক, তাহলে আর অন্যায় অনিয়ম করার এই হেডামটা থাকবে না। এবং যেই দেখবেন এমপি থাকলে ওই এলাকার এই যে পুলিশ প্রশাসন বলেন, তাদের একটা মানে ইয়া থাকে, বা তাদেরকে হুকুম করারও ওই এমপি সুযোগ পায়। যদি ধরেন পুলিশকে আমি হুকুম করলাম, ওসিকে, যে ওখান থেকে সব তুমি শেষ করে দাও, ওই ওসি, ওই থানার পুলিশ, সেও জানবে যে ভাই তো 2 বছর পর থাকবে না, সুতরাং আমি এর আইনটা মাইনা 2 বছর পর আমি কট খাওয়ার তো কোনো মানি হয় না। তখন পুলিশও এগেইনস্টে কথা বলবে, তখন পুলিশও সাদাকে সাদা কালোকে কালো বলবে যে ভাই আপনি যেটা বলছেন সেটা আমি পারবো না, আমার পুলিশের রুলসে যেটা আছে, আমার বাঙালির জন্য যেই রুলস আছে, আমার দেশের মানুষের ভালোর জন্য যেই রুলস আছে, আমি সেটাই করবো। আপনি এমপি না মন্ত্রী, ডাজন্ট ম্যাটার, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু এই যে কাফি আন্দোলন বলছেন, যে ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার আসে আপনারা আবার আন্দোলনে নামবেন, এবং এই জেনারেশন জেড তারা নামবে, তো আন্দোলন 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 যদি চলতেই থাকে, আসলে এর সুফলটা কি আমরা পাবো? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আন্দোলনের মাধ্যমে কত মানুষ মারা যাচ্ছে, শুধু তাই নয়, ব্যবসায়িক কিন্তু অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। এখন আপনি বলছেন এত বড় একটা আন্দোলন, আপনি ব্যবসার কথা চিন্তা করছেন। দেখুন, ব্যবসা যদি না চলে, দেশ কিন্তু থেমে যাবে, আর্থিকভাবে ভেঙে পড়বে, আমরা আমাদের খাবার টাকা আমরা জোগাড় করতে পারবো না, তো রাষ্ট্রীয় সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি আন্দোলন একের পর এক, সবাই কিছু হলেই আলটিমেটাম দিয়ে দিচ্ছে, আন্দোলন দিয়ে দিচ্ছে, বা এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা এখন বেশি পরিচিত, তো এখন কি এটার কি মানে সুফলই থাকবে, নাকি এটার কোনো একটা পক্ষ সুযোগও নিতে পারে যে আমি কিছু হলেই আন্দোলন করব, তারপর সবকিছু বন্ধ করে দেব? আপনার কি মনে হয়?
আপনার ওই প্রশ্নটাই ছিল যে মানে আমাদের দেশ কি তাহলে আন্দোলনেই চলবে, রাইট? হ্যাঁ, দেখেন এই সরকার পতনের আন্দোলনটা আমার মনে হয় আর হবে না। মানে আমার কেন মনে হয় এটা হবে না, কারণ যেই আসুক না কেন তিনি ওই দুঃসাহসটা দেখাবে না যে আমি আমার হ্যারাম দেখাইয়া আমি আমার বল প্রয়োগ করে আমি এই দেশে যুগের পর যুগ থাকবো। এটা আমার কাছে মনে হয় না, কারণ এখন সর্বস্তরের মানুষ আন্দোলন শিখে গেছে। যে আসবে সে যদি মনে করে যে আমি শক্তি দেখাই আমি যুগের পর যুগ থাকবো, সে এই শক্তিটা দেখারও দুঃসাহস করতে পারবে না। আচ্ছা, কারণ সে ভালো করে জানে যে এই প্রজন্ম এই জেনারেশন মাঠে নামতে শিখেছে। তারা আবু সাইদের মতো বন্দুকের সামনে স্টিল নাও দুহাত মিলে বুক পেতে দিচ্ছে। এটা যে করবে সেও জানবে। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এখন ওই রকম আন্দোলন আর হওয়ার সুযোগ স্পেস তৈরি হবে না, কারণ আমি সরকার হব, আমি বিএনপির প্রধান, আমার নলেজে আছে যে আমি যদি এরকম হেডাম দেখাই, তেরামি করি, বাঙালির বুকে বুক গুলি চালানোর চেষ্টা করি, তাহলে আমিও থাকবো না, আমাকেও হাসিনার মতো পালাই যেতে হবে, এটা মনে হবে। সুতরাং আমি ওইটা করবো না। আমি আমার কাছে চাওয়া পাওয়া বা এখন মানুষ তো দিনের মতো পরিষ্কার, এখন মানুষ এটাই দেখতেছে। সুতরাং ওই দুঃসাহস এখন মানুষ দেখাবে না যে আমি যুগের পর যুগ থাকবো। এখন ওই সিস্টেমই যাচ্ছে, ওই সিস্টেমেই দেশ যাচ্ছে যে আপনি বল প্রয়োগ করবেন, আপনি হ্যারাম দেখাবেন, আপনি ভাব দেখাবেন, আপনি গুলি চালাবেন। এই সিচুয়েশনে এখন আমাদের দেশ নাই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। পুলিশের মানুষ অনেক কান্নাকাটি করছে যে ভাই আমরা এটা করতে চাই নাই, করাইছে আমাদেরকে দিয়ে, এবং পুলিশ আন্দোলনে নামছে। তাদের লোগো পরিবর্তন চায়, তাদের ড্রেস পরিবর্তন চায়, তাদের রুল। পুলিশের ভিতরে কয়েকটা দাবি আছে। এই যে খণ্ড খণ্ড আন্দোলনগুলো দেখছেন, পুলিশ আন্দোলনে নামছে, সনাতন ধর্মাবলম্বীরা, যদিও এটা এখন সর্ট আউট হয়ে গেছে, তারা নামছে। তারপর বিভিন্ন জায়গায় গার্মেন্টস শ্রমিকরাও কিন্তু নামছে। যখন যার দাবি দাওয়া থাকবে, তাহলে আমরা সবাই মিলে কি আন্দোলনে নেমেই যাব এবং এটা কি চলতেই থাকবে কিনা? দেখেন ভাই, আপনার হচ্ছে এই যে যারা খণ্ড খণ্ড করে আন্দোলন করছে, এ দ্বারা কিন্তু পুরো দেশ স্টপ হয়ে যাচ্ছে না। একটা জায়গায় একটা ডিপার্টমেন্ট আন্দোলন করছে। কোটা আন্দোলনও কিন্তু একটা খণ্ড আন্দোলন ছিল, এটা কিন্তু ওটা তো মানুষ মারতে 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 একটা জায়গায় এসে এক দফা চলে আসলো। তো আমি মনে করি এই যে ধরেন গার্মেন্টস বলেন বা অন্যান্য ডিপার্টমেন্ট বলেন, তারা আন্দোলন করছে। এটা আন্দোলন করলে আমি মনে করি যেই গভর্নমেন্ট থাকবে তারা সলিউশনে বসে জিনিসটা সমাধান করে দিবে। আর যদি সে সমাধান না করে, সে মারা খাবে। সহজ কথা। সে সলিউশন না করলে হাসিনার মতো তাকে তেজগাঁও বিমানবন্দর থেকে পালাই যেতে হবে, সে যদি সলিউশন না করে। কারণ আমরা দেখেছি আমাদের টিচার যারা, শিক্ষক যারা, তারা আন্দোলন করতেছে। আপনার আমার বাবার বয়সী মানুষ আন্দোলন করতেছে। হাসিনা সে বলতেছে যে আন্দোলন করতে করতে টায়ার্ড হোক, তারপর দেখবো। এটা কোনো কথা? আপনি একটা গভর্নমেন্ট প্রধান, আপনি কিভাবে এটা বলেন? হাউ ইজ পসিবল? বলছে যে আমিও তো এক সময় আন্দোলন করছি। আপনার আমার বাবার বয়সী মানুষ রাস্তায় আন্দোলন করছে তার পেনশনের টাকার জন্য, নিশ্চয়তার জন্য, আর সেখানে আপনি এসে ছেলে খেলা করতেছেন। আমি যেটা বলতে চাই যে এরকম বিপ্লব এটা আর হবে না যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই, এটা হবে না। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসকে যখন বাঙালি বলবে, বাঙালি চাইবে যে ডক্টর ইউনূসকে নো মোর, আমরা আর চাই না, তার জন্য আমার মনে হয় আন্দোলন করতে হবে না, সে আস্তে করে দেশ মানে চলে যাবে। এটা আমার কাছে মনে হয়। মানে কেউ আসন বাঁচানোর জন্য না, এটা করবে না, এটা করতে পারবে না। এটা যদি করতে চায় তাহলে ওই 150 কিলোমিটার বেগে স্পিডে গাড়ি চালিয়ে প্লেন উঠে চলে যেতে হবে, কারণ বাঙালি তখন বুক পেতে দিতে শিখেছে। সুতরাং এই দুঃসাহস এখন কেউ করবে না। নট অনলি আমরা ডক্টর ইউনূস স্যারকে সম্মান করি, ভালোবাসি। সো এরপরে যে আসবে তারও ওইরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এই জন্যই চাচ্ছি যে এই সরকার কন্টিনিউ থাকুক, কিছু বছর থাকুক, একটা সিস্টেমে চলে আসুক। আচ্ছা, আপনি এই প্রশ্নের উত্তরটা কি দিবেন একটু আমাকে যদি বলতেন কাফি ভাই। যখন আন্দোলন হচ্ছে, ছাত্ররাই তো এই আন্দোলনটা শুরু করে, কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে বললেন বিপ্লব হয়ে গেছে, রাইট? সো বিপ্লবের পর মাঝখানে অনেককে বলতে শুনেছি যে এই বিপ্লব আরও বড় হচ্ছে, আরও আন্দোলন বড় হচ্ছে, কারণ এখানে কোনো তৃতীয় পক্ষ ঢুকেছে বা অন্য কোনো রাজনৈতিক দল ঢুকেছে। এবং শুধু তাই না, যখন কোটা আন্দোলনটা শেষ হলো তখন কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু দাবি করছে যে আমাদের সাহায্য ছাড়া বা আমাদের সাপোর্ট ছাড়া এই ছাত্র আন্দোলন কখনোই সফল হতো না। আপনি কি এটার সাথে একমত? আমি অবশ্যই একমত, এবং শুরু দিক থেকে একমত না। শুরু দিক থেকে এই কোটা সংস্কার আন্দোলন এটা শুধু স্টুডেন্টদের কাছে সীমাবদ্ধ ছিল। এখন স্টুডেন্ট ছাড়াও তো বাংলাদেশে দল আছে, জামাত, বিএনপি আছে, অন্যান্য বাম ডান দল আছে, সাধারণ মানুষ আছে। এখন গভীরের যেটা কথা, ঢিবের যেটা কথা, সেটা হচ্ছে যে এই স্বৈরাচার সরকারকে কোটা সংস্কার আন্দোলনই না, শুধু অনেক আগ থেকেই রিমুভ করানোর চেষ্টা করতেছিল আন্দোলন। বিএনপি আমি বিএনপি বলতেছি, আমি বিএনপি কিন্তু করি না, আমি কোনো দলই করি না। বাংলাদেশে বিএনপির অডিয়েন্স আছে, সেই দিক থেকে বলা যে তারা বড় একটা দল।
তারা আন্দোলন করেও কিন্তু সরকারকে কিছু করতে পারে নাই। যখন বিএনপি এসে দেখছে যে স্টুডেন্ট নেমে গেছে, সাধারণ মানুষ নেমে গেছে, এই আন্দোলন একটা ভালো মানে পজিটিভলি জায়গায় চলে যাচ্ছে, তখন এই জামাত বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, এই যে সুযোগ নেওয়া বলেন যেটা বলেন, আমি মনে করি যে তারাও সবার সাথে এক হয়ে নেমে গেছে, ছাত্র হয়ে নেমে গেছে, কেউ কেউ হচ্ছে গিয়া মানে স্টুডেন্টের গার্ডিয়ান হয়ে নেমে গেছে। এবং শুধু তারাই তো না, আপনি দেখছেন অভিভাবক, অরিজিনাল অভিভাবক যারা, তারা নামছে, গায়ক, অভিনেতা, ডিরেক্টর তারা নামছে, জার্নালিস্টও নামছে, ইভেন হচ্ছে গিয়া যারা সিঙ্গার তারাও নামছে, আইনজীবী তারাও নামছে, সেনা কর্মকর্তা যারা তারাও নামছে। আন্দোলনটা তখন সবার হয়ে গেছে। আচ্ছা, কয়েকটা প্রেক্ষাপট আমি আপনাকে বলি। গণভবনে লুট, আর তারপর হচ্ছে ধানমন্ডি 32-এ শোক দিবস পালন করতে না দেয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিছু এবং কিছু ব্যক্তিত্বকে শোক দিবসে পালনে বাধা, বিবস্ত্র করে তাদেরকে হয়রানি, মোবাইল চেক করে তাদের প্রাইভেসি লঙ্ঘন, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা খণ্ড খণ্ড দেখতে পেরেছি। তো আপনি কি এই বিষয়টাকে সাপোর্ট করেন? তাহলে আমরা তো আসলে স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? হ্যাঁ, এই কথাটাই আসলে জিজ্ঞেস করছি। অনেকেই বলছে এরকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আর আমরা তো আসলে স্বাধীনতা পাওয়ার জন্য বা মত প্রকাশের স্বাধীনতার জন্যই আপনারা যুদ্ধ করেছেন, বা যুদ্ধ যেটাকে বলবো যে আপনারা আন্দোলন করেছেন। তো এরকম স্বাধীনতা কি আমরা আসলে চেয়েছিলাম? আমি বলবো যে আসলে হ্যাঁ, এরকম স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। ক্লিয়ার করে দিই যে 32 নম্বরে একজনকে উলঙ্গ করে ফেললো, মোটা মানে বিবস্ত্র করে ফেললো, তো চুমা দিবে তাকে, উলঙ্গ করবে না, এই সুযোগ তো নাই। আপনার দলের প্রধান সেই দেশ থেকে পালাই গেল। গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট তারা বলল 15ই আগস্ট কোনো শোক দিবস হবে না, অফিস আদালত চলবে। সেখানে আপনি 15ই আগস্ট আপনার 32 নম্বরে কি মধু আছে, আপনি সেখানে কেন যাবেন? কোন মধু খাওয়ার জন্য আপনি সেখানে? কিন্তু মানুষের মতের পার্থক্য হয় না? অবশ্যই, লেট মি ফিনিশ। আপনি ওখানে মত প্রকাশের জন্য যাবেন, ওখানে গভর্নমেন্ট বলল যে এখানে 15ই আগস্ট শোক পালন হবে না, কোনো শোক পালন নাই, আপনি শোক পালন তবু করতে গেলেন। মতের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনার মত নিয়ে ওখানে যাবেন। আপনার গভর্নমেন্ট, আপনার যিনি প্রধান ছিল তিনি হচ্ছে পালাই গেছে আপনার দেশ থেকে, আপনি কিসের মত প্রকাশ করবেন? এরপরে আসেন যে মানুষের প্রাইভেসি, ফোন চেক করা হচ্ছে, মেয়েদেরকে জামা কাপড় টানা হেঁচড়া করা হচ্ছে, প্রাইভেসির কথা যেটা। মানে কাফি আমি বুঝতে পারছি না, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? একটু আগের টপিকটা যে বলছেন যে আপনার গভর্নমেন্ট বললো যে এখানে আপনাকে শোক দিবস পালন করা যাবে না, আপনি কেন আসলেন, এই কথাটাই তো আপনি বললেন। তাহলে সাবেক সরকারের সাথে এই নীতিগত পার্থক্যটা কোথায়? তারাও তো বলেছিল কোনো ডিফারেন্স তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে বলতে দেন। বলুন। যে মত প্রকাশের স্বাধীনতা যদি থাকতো তাহলে তো আপনার 15ই আগস্ট মানুষকে ওখানে শোক পালন করতে দিতেন তাদের পক্ষে, তাই না? তো করতে যেহেতু দেওয়া হয় নাই, আমি বলবো এটাই স্বাধীনতা। এখন আমাকে শেষ করতে দেন। আপনার গভর্নমেন্ট 15 বছর ধরে এই দেশকে, এই মানুষকে, বাঙালিকে দমন নিপীড়ন করতে করতে আসছে। শেষ করতে দেন আমাকে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার গভর্নমেন্ট হাজার লাখ কোটি টাকা পাচার করলো, ইভেন শেষ মাসে সে পুলিশ প্রশাসনকে, বিভিন্ন বাহিনীকে বলল মানুষের গায়ে গুলি চালাও, রক্তের খেলা সে আরো খেললো, তবুও পারলো না, শেষ মাস সে পালাই গেল। তাহলে আপনি কিসের মত প্রকাশের স্বাধীনতা আপনি পাবেন? ইভেন আপনি বললেন প্রাইভেসির কথা, যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তখন ছেলে মেয়েদের ফোন চেক করা হচ্ছিল। যদি আপনি এই ছাত্র আন্দোলন করেন আপনাকে মারা হচ্ছিল। তাহলে কি এটা প্রতিশোধ? লেট মি ফিনিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ বলেন, রোকেয়া হলের সামনে বলেন, মেয়েদের গায়ে ডিম মারা হচ্ছিল, মেয়েদের ওড়না খুলে ফেলা হয়েছিল। এরকম ফুটেজ ভিডিও এখনো আছে, মেয়েদেরকে পিটানো হচ্ছে, ছাত্রলীগ পিটাচ্ছে। শেষ করতে দেন। এবং আপনার ফোনে যখন বললো যে আজকে শোক দিবস, তখন হচ্ছে ছাত্ররা প্রতিবাদ করে তারা লাল ফিতা টানালো, লাল প্রোফাইল ছবি লাল করলো। সেই লাল ছবি যদি কারো ফোনে পাওয়া যেত তখন তাকে মারা হতো। তখন আপনি প্রাইভেসি লঙ্ঘন করেন নাই? তখন প্রাইভেসি আপনি ফোন চেক কেন করবেন? এখন আসেন পয়েন্টে যে তাহলে 15ই আগস্ট আপনি স্বাধীনতা তো প্রকাশ করতে দিলেন না, তাহলে কি আপনি আপনার প্রতিশোধ নিচ্ছেন? বলছি তাহলে আপনি মানে 15ই আগস্ট স্বাধীনতা তাহলে আপনাদের সাথে তো তাদের সাথে এক হয়ে গেল, কুকুর কামড় দিলে কি কুকুর কামড় দিবেন? আপনারা যেটা করছেন সেটার ফল তো কিছু পেতে হবে ভাই। আগে ভালো হন, তারপর মত প্রকাশের স্বাধীনতার চিন্তা করেন। আগে ভালো হন না ভাই, আপনি দমন নিপীড়ন করে আসলেন। এখন যেটা করছে যে আপনি খোঁজ নিয়ে দেখবেন, ইডেন কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এভাবে উলঙ্গ করে ভিডিও ফুটেজ নিয়ে তাদেরকে মানে
হচ্ছে ফুটেজ নিয়ে তাদেরকে জোরপূর্বক করা হচ্ছে, তুমি যদি আন্দোলনে যাও তাকে এটা ছেড়ে দেওয়া হবে। ছেলেদেরকে গেস্ট রুমে নিয়ে ছাত্রলীগ মাইরা ভিডিও ফুটেজ নিয়েছে যে তুই বল আমি শিবির, এরকম ফুটেজ ছাত্রলীগের কাছে আছে। তাহলে আপনি তো এর চেয়ে ডেঞ্জারাস করে আসছেন, তো সেটার ফিডব্যাক তো কিছুই পাবেন। আগে পবিত্র হন, সুস্থ হন, ভালো হন, তারপর স্বাধীনতা প্রকাশ করেন। তার মানে মানুষের রোষানলের কারণে অবশ্যই এটা খুব থাকবে না। আপনি যেটা করছেন, আপনি এখনো ফুটেজ দেখবেন ছবিতে, বাবার বয়সী সাংবাদিক বরিশালের সামনে বাবার বয়সী সাংবাদিককে পিটানো হচ্ছে, শোয়াই ফেলছে মাটিতে। তাহলে আপনি যেটা করে আসলেন সেটা তো কিছু আপনাকে পেতে হবে। কিন্তু কাফি, আপনাকে তো অনেক মানুষ আসলে দেখে বা আপনার অনেক ফলোয়ার্স, অনেক মানুষ মানে এই প্রতিশোধ, ঠিক আছে এখন একটা রোষানল চলছে, ঠিক আছে, কিন্তু এই প্রতিশোধ প্রবণতা যদি চলতে থাকে এটা চলবে না। এই যেটা হয়েছে না, এটা এখানেই শেষ। এর সামনে মানুষ কন্টিনিউ করতে পারবে না। কারণ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটা দ্বারা আমরা শান্তি চাই। এই যে বললাম না যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে যারা গেল, বিবস্ত্র করে ফেলা হলো, মুরব্বী চাচাকে কান ধরে বসানো হলো, এই ফুটেজ দেখে আমাদেরও কান্না পায়, আমাদেরও দুঃখ লাগে। কেন এরকম বাংলাদেশ তো আমরা চাই না, এরকম স্বাধীনতা তো আমরা চাই না। ধানমন্ডি 32-এর সামনে কিন্তু 15ই আগস্ট যেটা হচ্ছে ওখানে কিন্তু ডিজে পার্টিও করা হয়েছে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে দেখছি বলতে যে বললাম মাত্র, আপনি বের হয়েছেন, আপনার তেলে বেগুনের শরীর জ্বলছে, আপনি পিছনের 15ই আগস্টে যান, পিছনের বছরগুলোতে ছাত্রীদের ইডেন কলেজ থেকে মেয়েদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে। আপনার 12টার পর 1টার পর দিন নাই রাত নাই আন্দোলনে থাকতে হবে, রাজু ভাস্কর্যের সামনে আপনাকে মিছিল মিটিং কন্টিনিউ করতে হবে। ছেলেপেলেরা জোর করে হলে থাকতে পারে নাই। এখন ছেলেপেলেরা স্বাধীন, তো ড্যান্স করবে না, তারা ঘুমাবে? আচ্ছা, এরপর আপনি যদি আবার একটু যান, যে এই যে মুরব্বী কাকা যে তাকে কান ধরে উঠবস করানো হলো, দাঁড়িয়ে আছে, তো আমাদের তো বাবার বয়সী, তাই না? এটা দেখে সবাই বলছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এটা দেখে আমার আফসোস লাগে। এরপরে আপনি চলে যান 18 সালে শাপলা চত্বরে, ওরকম শত শত মানুষ ছেলেদেরকে কান ধরে উঠবস করানো হলো। ফিডব্যাক তো পাবেন ভাই, এত ধোয়া তুলসী পাতা হলে হয় না। আপনি যেটা করে আসছেন সেটার ফিডব্যাক তো কিছু না কিছু আপনি পাবেন। সুশীলগিরি তখন কোথায় ছিল ভাই? এখন চোখের জল পড়ছে, তখন কোথায় ছিল? আপনি যাত্রাবাড়িতে পুলিশ দিয়ে গুলি করাচ্ছেন, মানুষ দেদারসে মরছে। স্টুডেন্টসে বাসার সায়েন্সে, বিল্ডিং এর সায়েন্সে যে থাকে, যেটা ময়লা জমে থাকে, সেখানে বসে আছে, সেখানে আপনি গুলি চালালেন। তখন আপনার চোখের জল, সুশীলগিরি কোথায় ছিল? হারপিক মার্কা কথাবার্তা তখন কোথায় ছিল? আপনার শাহবাগী কথাবার্তা তখন কোথায় ছিল? তখন তো হওয়া উচিত ছিল। আপনি 15 বছর ধরে কিছুই বলতে পারছেন না। আজকে এসে আপনি প্রশ্ন করেন যে লুঙ্গি ড্যান্স এই গান কোথার? আপনি আজকে প্রশ্ন করেন লুঙ্গি ড্যান্স কোথা থেকে আসলো? এই 15 বছর ধরে এই স্বাধীনতা তো পান নাই, এইরকম প্রশ্ন করার সুযোগ তো পান নাই। এই প্রসঙ্গতেই আসছি আমরা। আপনি খুব গুড পয়েন্টস বলেছেন যে এখন আমরা গণমাধ্যম কর্মী যারা, তারা অনেক প্রশ্ন করতে পারছি। আমি এই চেয়ারটাতে বসে আপনাকে ঠিক 36 জুলাইয়ের আগে যে কোশ্চেনটা করতে পারতাম, সেই কোশ্চেনটা করতে পারতাম না, সেই কোশ্চেনটা এখন আমি আপনাকে করতে পারছি। এবং এই বাক স্বাধীনতা আপনারাই অর্জন করে নিয়ে এসেছেন। আমি শেষ করি বলতে আমি একটু এখানে বলি। সময় টিভির কথা বললেন, যে সময় টিভিতে এর আগেও, এই প্যান্ডামিকের আগেও আমি কয়েকবার কথা বলছি। আমাকে এভাবে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে ভাই গভর্নমেন্ট বিরোধী কোনো কথা বলবেন না, গভর্নমেন্ট হচ্ছে গিয়ে কোনো কথা বলবেন না, এভাবে আমাকে বলা হয়েছে যে আপনি এইভাবে কথা বলবেন। কিন্তু এখন আমি ওপেনলি কথা বলতে পারতেছি, এখন কোনো রেস্ট্রিকশন নাই, ভায়োলেন্স নাই। আপনারা যারা জার্নালিস্ট আছেন, আপনারা যারা উপস্থাপক আছেন, এখন ওদিন হচ্ছে কি সরাই উদ্যানে গেছিলাম, এখন দুটো মেয়ে আসছে ছবি তুলতে, ভাইয়া ছবি তুলি, ঠিক আছে তুলেন। তো ছবি যখন তুলতে আসছে, তখন আমি বললাম যে ছবি তুলতে পারবেন, কিন্তু আমার একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এখন মেয়ে দুটো থমকে গেল, ভাই কি প্রশ্ন করবে আবার হঠাৎ করে। তখন আমি বললাম যে এই স্বাধীনতা কেমন লাগছে? তখন বললে ভাইয়া যে এর আগেও সরাই উদ্যানে টিএসসিতে আসছি, কিন্তু আজকে যে টিএসসিতে আসলাম, বাসা থেকে যখন আসলাম, মন খুলে আসতে পারছি, স্বাধীনভাবে আসতে পারছি, মনে হচ্ছে কোনো ভয় নাই। এটা তো স্বাধীনতা, সে মন খুলে আসতে পারতেছে। কিন্তু এখনো অনেক দলের অনেক মানুষজন হামলা চালাচ্ছে, যে হিন্দু মুসলিম ভাই তাদের মন্দির ভাঙছে বা যেভাবে করতেছে, এরকমটাও আমরা চাই না। ওই মুরব্বী চাচা কান ধরে উঠবস করা, 1 MB কে হচ্ছে গিয়ে রিস্কে উঠাইয়া ড্যান্স করানো, এরকমটা আমরা চাই না। বাট আপনি যতটুকু করছেন কিছু না কিছু তো আপনাকে পেতেই হবে। বাট আমরা চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই। আমরা দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমাদের চাওয়া পাওয়া।
এই যে আপনাদের আত্মত্যাগের কারণে আমাদের বাক স্বাধীনতাটা কিন্তু অনেক বেশি নিশ্চিত হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরাও অনেক প্রশ্ন করতে পারছি, আপনি কিছুক্ষণ আগেই বললেন। তো সেক্ষেত্রে আপনার কি কখনো মনে হয়, মানে এখন কি মনে হচ্ছে যে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা কোয়েশ্চেনগুলো করছি, সেই কোয়েশ্চেনগুলো আমরা কিছু কিছু জায়গায় কোনো জায়গায় আক্রমণাত্মক কোয়েশ্চেন করছে, তো এই বাক স্বাধীনতা কি, এটা কি বাক স্বাধীনতার অপব্যবহার বলবো নাকি বাক স্বাধীনতার? হ্যাঁ, অপব্যবহার তো কিছুটা বলাই যায়, যে আপনি এখন গোলকি ছাড়া বল পেলেন, এখন আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে গোল দিয়ে দিবেন, এটা আপনি ভেবেচিন্তে একটু দেওয়া উচিত। আপনার অ্যাটলিস্ট একটু কথা রয়ে শোয়ে বা ব্যক্তি বিশেষভাবে একটু সম্মান, রেসপেক্ট, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে করা উচিত। সো অপব্যবহার তো করা যাবে না। আপনি যদি অপব্যবহার করতে পারেন, আপনি ট্রোলের শিকার হচ্ছেন এখন যেটা দেখতেছি, আপনি করতেই পারেন, মানে জেন জেড এর কাছে আপনার হাতে অপশন আছে, আপনি করতে পারেন। বাট আপনি এখন পরক্ষণে বাসায় গিয়ে দেখবেন যে ফেসবুকে তুল কালাম চলছে, ডিপ্রেশনে চলে গেলেন, আপনি 2 দিন অফিস করতে পারলেন না, দিন শেষে আপনারই লস। আচ্ছা, মানে জেন জি এর কাছে কোনো কিছুই হার মানে না, কোনো কিছুই এড়ানো যায় না। মানুষ হচ্ছে এখন অ্যাক্টিভ, মানুষ হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলতেও ভয় পায় না, এবং বিচার করতেও সে আসলে দ্বিধাবোধ ফিল করে না। আপনি কি সাকিব আল হাসান সম্পর্কে কিছু বলতে চান? তার ব্যাপারে তো আসলে হাজারো মানুষের অভিযোগ। এখন ভালো থাকুক তিনি, আর কি, এর বাইরে আর কিছু বলার নাই। হচ্ছে গিয়া ভালো থাকুক, আর তার মতো একজন মানুষ আমরা দিন শেষে তাকে ভালোবাসি। তিনি আমাদের দেশের নাম, আমাদের পতাকাটাকে সে বিশাল জায়গায় নিয়ে গেছেন, বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছেন। তার মতো একটা জায়গা থেকে যদি একটা কথা আসতো, ভাই আসলে হয় কি, আমরা এক দলের হয়ে গেলে আমরা দেশ গোল্লার মায়ের হাতে যাক সেটা আমরা ভাবি না, কিন্তু আমাদের এটা ভাবা উচিত যে আমাদের দেশ আগে, তারপরে দল। সাকিব আল হাসান এমপি হলো রিসেন্ট, তার কি উচিত ছিল না স্টুডেন্টদের পক্ষে দাঁড়ানো? দেশের মানুষ মরছে, স্টুডেন্ট মরছে, তার কি উচিত ছিল না মানুষের পক্ষে দাঁড়ানো? কারণ সে দাঁড়াতে পারে নাই, কারণ সে আওয়ামী লীগ হয়ে নির্বাচিত এমপি। সে যদি কিছু বলে শেখ হাসিনার কাছ থেকে কল যাবে। মাশরাফি বিন মুর্তজাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, কিছু বলতে পারে নাই। অনেকটা আছে হচ্ছে গিয়া গভর্নমেন্টের চাপে বলতে পারে নাই, আর অনেকটা আছে নিজের জন্যই, যে আমি বলবো না, আমি তো বাঙালি করি না, আমি তো দল করি, আমি তো বাংলাদেশি না, আমি তো আসলে বাংলাদেশের কোনো একটা দল করি। সো তাকে যেটা বলার, ভালো থাকুক আর কি তিনি। আচ্ছা, তিনি আমাদের দেশের নাম অনেক উজ্জ্বল করেছেন, তাকে স্যালুট, তার প্রতি ভালোবাসা। তাসরিফ খান, তিনি একজন, ওনাকে তো চিনেন, উনি একজন সঙ্গীত শিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটরও বটে। উনি অনেক সমাজসেবামূলক কাজ করেছেন এবং সম্প্রতি ওনার পোস্ট, আপনি যদি ভুল না করে থেকে আপনি দেখে রাখবেন, যে তাকে বলা হয়েছে যে কিছু টাকা দিয়ে, 3 লাখ টাকা দিয়ে তাকে হচ্ছে সাবেক সরকারের এদিকে যেন কথা বলে, এবং একটা স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে সাবেক সরকারের পক্ষে যেন কথা বলে। শুধু তাই নয়, শান্তি রহমান একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি না আপনি চিনে থাকবেন কিনা, তাকেও কিন্তু এরকম টাকা দেওয়া হয়েছে। সে সেটা পরে গ্রাফিতির জন্য নাকি খরচ করে তারপর বলেছে যে করব না। তো এই রকম কোনো টাকা পয়সা কি আপনাকেও দেওয়া হয়েছে কিনা? ভাই, আমি এমন একটা জায়গায় চলে গেছিলাম যে আসলে টাকা পয়সা যারা দিবে তারাও দ্বিধাবোধ ফিল করছে, যে কাছে দিলে তো আসলে এটাই ফাঁস করে দিবে। এরকম কোনো অফার আসার সুযোগ স্কোপ ছিল না। আর হচ্ছে গিয়া ওই যে বললাম, তাসরিফ খান বললেন, শান্তি রহমান বললেন, তারা টাকা পয়সা নিয়ে অন্য কাজে ব্যয় করে দিয়েছে বা দেশের জন্য ব্যয় করে দিয়েছে। না, তাসরিফ খান ফিরিয়ে দিয়েছে, শান্তি রহমান অন্য কাজে ব্যয় করেছে। অন্য কাজে বলতে দেশের ফান্ডি ব্যয় করেছে। এটা ওর হিদে বিপরীত হয়ে গেল, যে আমগোলা সালাও গেল, এরকম হয়ে গেল। দেখেন আসলে এরকম, আসলে কি বলবো ভাই, এদের মস্তিষ্কে কি ধরা দিয়েছিল যে দেশের মানুষ মরছে, দেশ শাসন করছে একটা দল, তার জন্য আমরা ক্যাম্পেইন করছি, তার জন্য আমরা শান্তি রহমানকে টাকা দিচ্ছি, তার জন্য তাসরিফ খানকে অফার করছি, অন্য কাউকে অফার করছি যে তুমি টাকা নাও, এই জন্য এই কথা বলবা না এবং গভর্নমেন্টের হয়ে কথা বলবা। আমি মনে করি তাসরিফ খান ভাইয়েরও টাকা নেওয়া উচিত ছিল। এখন যে মেয়েরা ছেলেরা দেয়ালিকে করছে, দেয়ালে আঁকছে, তাদের রং কিনে দেওয়া উচিত ছিল। সেটাই আমার মনে হয় ভালো উচিত ছিল। দেখেন, দেশের সাথে যারা বেইমানি করছে, ইন ফিউচারও যারা করবে, তাদের পরিণতি এরকমই হবে। আপনি দেশের সাথে বেইমানি করে আজকে মানুষের হাস্যর পাত্র হয়ে আছেন, এবং এই জেনারেশন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে রাখা উচিত যে আপনি দেশের সাথে বেইমানি করার জন্য টাকারও অফার দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে।
সো দেশের সাথে বেইমানি করে টেকা যায় না, ইতিপূর্বেও কেউ টেকে নেই। আমি আন্দোলনটা যখন করতেছিলাম না, বনে জঙ্গলে বসে যখন আমি কথা বলতেছিলাম যে ভয় চলবে চলবে, তখন আমি ওই হিসাবগুলো করতেছিলাম যে ফেরাউনও টিকে নাই। ফেরাউন তো 60 হাত লম্বা ছিল, ও বলল নীল দরিয়া ফাঁক হয়ে যায়, আল্লাহ নীল দরিয়া ফাঁক করে দিছে, মানুষজন সাহাবীরা চলে গেছে। ফেরাউন যখন ঢুকছে নীল দরিয়া ডুবে মানে ভরপুর হয়ে গেছে, ফেরাউন মরে গেছে। তো ফেরাউন ক্ষমতা, হাসিনা তো ফেরাউনের চেয়ে ক্ষমতাশীল বেশি ছিল না, ফেরাউনও টিকে নাই। আপনার এই বিশ্বের জগতে যত স্বৈরাচার ছিল কেউ টিকে নাই, কেউ টিকে নাই। স্টিল যখন আমার সাথে আন্দোলন, তখন এক সেনাবাহিনীর সাথে আমার কথা হচ্ছিল। তারপর বললাম ভাই কি হবে, তারপর বললে ওয়েট অ্যান্ড সি, লাশ যত বেশি পড়বে তত দেখবা এই গভর্নমেন্ট আরও বেশি কট খাবে। গভর্নমেন্ট ইউএসের ট্যাঙ্ক না বিমান ব্যবহার করলো, তারা বললে আমরা ব্যবহার করি নাই। গভর্নমেন্ট বললো হেলিকপ্টার দিয়ে আমি পানি ফেলছি, আমরা দেখি গুলি করছে। নেট বন্ধ করে কি কিছুই করতে পারে নাই, শেষমেশ পালাই যাইতে হয়েছে। সুতরাং আপনি দেশের স্বার্থে, দেশের জন্য যদি বিরোধিতা করেন, এই যারা করছেন বেইমানি করছেন, এরাই তো আসলে মূলত রাজাকার। আপনি কন্টেন্ট ক্রিয়েটার শান্তিকে টাকা দেন, তাসিফ খানকে টাকা দেন, অন্যান্য মানুষকে আপনি টাকার অফার করেন, আবার যারা ক্যাম্পেইনে না আসছে তাদেরকে আবার দেখে নিবেন বলে হুমকি দেন। আজকে আপনাকেই মানুষ দেখে নিচ্ছে। একদমই। আমরা একদম শেষ মুহূর্তে আছি, একটু একটা র্যাপিড ফায়ার রাউন্ড খুলবো। আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, হতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর অথবা রাজনৈতিক ব্যক্তি। আপনি সেটাকে ব্যাখ্যা করবেন, অর্থাৎ তাকে একটা বিশেষণে বিশেষায়িত করবেন। আপনি কাফি ভাই, আমাকে যদি আপনি প্রশ্নটা করেন যে আমি কাফি, আপনি কি বলবেন? আমি বলবো যে কাফি সাহসী। যেই সময়টা মানুষ এই সব কথা বলতে ভয় পেত, সেই সময়টা সেই মানুষটা এই সব কথা বলেছে, প্রতিবাদী কথা বলেছে। সে কোনো জীবনের মায়া করেনি, কোনো ভয় পায়নি। তো কাফির বিশেষণ আমি সাহসী দিতে পারি। সো এইভাবে আপনাকে বিশেষায়িত করতে হবে। সো আর ইউ রেডি? ফারাজ করিম। ফ্যামিলি নিয়ে থাকুক, সে ফ্যামিলির মতামত নিয়েই করুক। জীবনের যতটুকু দিন বাঁচবে সে ফ্যামিলির মতামত নিয়েই করুক, নিজের মতামত না থাকুক, ফ্যামিলি নিয়ে সে থাকুক। আশা করি এটা যে প্রশ্ন সেটা অনুযায়ী হয় নাই, তবু আমি এটাই বলবো যে তিনি ফ্যামিলির হয়ে থাকুক। ফ্যামিলি যেটা বলবে, তাকে বিশেষণ দিতে পারে এক কথায় যদি বলা হয়, তিনি দেখতে সুন্দর কিন্তু দেশের জন্য না, মানুষের জন্য না। সুদর্শন। আচ্ছা, ডিবি হারুন। হারুন আঙ্কেলের কথা চলে আসলো। হারুন আপনার আঙ্কেল হয় না? সবাই বলতেছে এক কথা, সেটা হচ্ছে ডিবি হারুন আঙ্কেলের মতো এরকম মানুষ বাংলাদেশে আর না আসুক। তাসরিফ খান। মানে ভয়ে থেকেও দেশের জন্য যেটা করছে এটা আরো চলমান থাকুক, দেশের জন্য কাজ করুক এবং আরো তাসরিফ খান তৈরি হোক। তৌহিদ আফ্রিদি। 5টা মানুষ আর না আসুক বাংলাদেশে। আরএস ফাহিম। নিঃসন্দেহে একজন ভালো মানুষ, যতটুকু আমি ব্যক্তিগতভাবে বা এদিক সেদিক করে জানি যে তাকে অফার দেওয়া হয়েছিল, সেও ফিরিয়ে দিয়েছে। এক কথা যদি উত্তর হচ্ছে না, এক কথা দেওয়াটা মুশকিল। এবং যতটুকু আমি জানলাম, আমি যখন এই স্টুডেন্টদেরকে পানি টেনে দিচ্ছিলাম, তো তখনও তিনি মাস্ক পরে ট্রাফিকের আইন করতেছে। সো ভালো মানুষ, দেশের জন্য আরও ভালো কিছু করুক এবং আড়ালে থেকে নানান চাপ সৃষ্টি হয়ে যেটা করেছে, সেইটা ইন ফিউচারে দেশের কোনো ক্রান্তিক মুহূর্ত যদি তৈরি হয়, তখন প্রথম সারিতে থেকেই কথা বলুক, নেতৃত্ব দিক, দেশের হয়ে কাজ করুক, দেশের নাম বিশ্বের কাছে তুলে ধরুক। ব্যারিস্টার সুমন। লোকটা ভালো ছিল কিন্তু শেষ সময় এসে কেন এরকম হয়ে গেল, দলের জন্য এরকম হয়ে গেল। সো দেশের জন্য অনেক সে করছে, দলের হয়েও। একটা বিশেষণ আপনি পরে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটা বিশেষণে আপনাকে বিশেষায়িত করতে হবে। ব্যারিস্টার সুমন। মানবতার ফেরিওয়ালা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মানবতার ফেরিওয়ালা বলা যায়। আচ্ছা, ঠিক আছে। সাবেক প্রধানমন্ত্রী। একজন জান্নাতি মানুষ।
মানে আপনি কি ব্যাখ্যা করতে চাচ্ছেন? না, একজন জান্নাতি মানুষ নিঃসন্দেহে। আচ্ছা, বিচারপতি মানিক। হাইকোর্টে গিয়ে আমি হচ্ছে কি তার পদত্যাগের জন্য মিছিল মিটিং করলাম, এখন আমি বিষয়টা কিভাবে করবো বুঝতেছি না। ওইরকম এক না এক তন্ত্র বিচারপতি আর না আসুক। আচ্ছা, ফেরদৌস, নায়ক ফেরদৌস কোথায় এখন লুকিয়ে আছে, কেউ বলে ইন্ডিয়া গেছে, কেউ বলে কারো বাসায় আছে। নায়ক হয়েও এরকম একটা বিশেষণ নাম দিতে পারেন আপনি, যে কোনো। নায়ক হওয়ার যোগ্য না। নায়ক হওয়ার যোগ্য না। আচ্ছা, জুনায়েদ পলক। এই মানুষটার হাসিটা বিরক্ত লাগে, ফেক হাসি, ফলস হাসি, দেশের জন্য হাসি না, আপার জন্য হাসে। সালমান এফ রহমান। মানুষটা লাস্টে সে দাড়িগুলো কেন ফেললো আমি বুঝে আসে না। দরবেশ মানুষ হয়েও এরকম দরবেশ মানুষ দেশে না আসুক, ক্লান্তিকে এক মুহূর্তে হলেও অ্যাটলিস্ট দাড়ি এত বড় করেও না ফেলুক। আপনি কি তার দাড়ির জন্য ডিপ্রেশনে আছেন? ডিপ্রেশন না, এত সুন্দর সাদা দাড়ি, এত লম্বা দাড়ি, তার শেষ দাড়ি টুড়ি কেটে মাছ ধরতে গেল, এটা কি আমরা চাই নাকি? তিনি তো মাছ তো ধরাই যায়, দাড়ি কাটার কি দরকার ছিল? তারেক রহমান। এটা এখন ব্যাখ্যা করতে গেলে মানুষ বলবে ও আচ্ছা তুমি তো তাহলে বিএনপি করো। হি ইজ এ ইন্টেলিজেন্ট পারসন, এতটুকুই। আর ব্যাখ্যা করতে গেলে সেটা হচ্ছে, ব্যাখ্যা করতে যদি আমাকে দেওয়া হয় তখন আমি বলবো, দাবি থাকবে এটা যে ইন ফিউচারে যদি দেশের দায়িত্ব পান, দেশের মানুষ দেন, তাহলে তিনিও যেন দেশকে তার কোনো নেতাকর্মী একনায়কতন্ত্র যেন না করতে চায়, সেই দিকে তার যেন ফোকাস থাকে। সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার যোগ্য ছেলে না, অযোগ্য ছেলে। ওবায়দুল কাদের। এত আমরা লিফটের 14 আছি, এখানে কাকের শব্দ শোনা যায় না নিশ্চয়ই। আর হচ্ছে আমরা তাকে মিস করি অসম্ভব। মানে কেন? তার এভাবে মিথ্যা কথাগুলো বলা, টানাই টানাই কথাগুলো বলা, কখনো মঞ্চ উঠলে মঞ্চ ভেঙে পড়ে যাওয়া, এগুলোকে আমরা অসম্ভব মিস করি। কাফি, এত আন্দোলন গেল, এত কিছু গেল, এত কিছু পরিবর্তন হলো, আপনার মন মানসিকতার কি পরিবর্তন হয়েছে? আপনি কি আপনার স্বপ্ন, আপনার প্রাক্তনকে ভুলতে পেরেছেন বা নতুন কোনো সম্পর্ক দিয়েছেন? উনি আসলে প্রাক্তন ছিল না, যিনি প্রাক্তন উনিকে, ওনার নাম বলিনি এখনো কোথাও। আচ্ছা, ভুলতে পারিনি আসলে, বাট ওই যে বলে না যে পিস্তলের গুলি অলরেডি লোডেড, আমি তো বললাম যে পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়েও আমি বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। বাট ক্ষমা করা যায় না। তার হাতে আমি আংটি পরিয়েছিলাম, 15 টাকা দামের একটা আংটি, তার অনুমতি নিয়ে। ওই আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট তার হাত ধরেছিলাম, হাতও না শুধু আঙুল ধরেছিলাম, আঙুল ধরে আংটিটা পরিয়েছিলাম তার অনুমতি নিয়ে, যে তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ আমি চাই বিয়ে করতে। সো ওই আংটিটা সে পড়লো। এরপর সে ভালো বেটার অপশন পেয়ে, ভালো ছেলে পেয়ে কানাডায় তিনি থাকে। তো বেটার অপশন, তিনি এখন কানাডা আছে, আমি লেটে যেটা জানতে পারি আর কি। সো মানে ভালো টাকার, মোটা টাকার আংটি পেয়ে আমার ওই 15 টাকার আংটিটার মূল্য ছিল না। সো তিনি অন্যকে বিয়ে করে ফেলে, বাট আমার সাথে কমিটমেন্ট দেওয়া ছিল যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। ইভেন লাস্ট যখন কথা হয় 18 সালে, ওটাই কথা। এরপর আর আমার সাথে তার কখনো দেখা, যোগাযোগ, কথা কিছুই হয়নি। 18 সালের কথা বলছি, আজকে 24 সাল। তো সে আমাকে লাস্ট মেসেজ করে যে বাসায় যদি দ্বিতীয়বার কোনো ঝামেলা হয় এ নিয়ে, আমাদেরকে নিয়ে, তাহলে আমি তোমার সাথে চলে যাব। তো আমি তখন যাত্রাবাড়ি থাকতাম, তার বাসা হচ্ছে দিয়ামরাতে। তো ওখান থেকে মোটামুটি 30-35 মিনিট লাগে। তো আমি বললাম হ্যাঁ আমি তোমার কাছে চলে আসবো, আমি প্রস্তুত, মানে আমি তোমাকে নেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাই ভাবি জানে, আমার আন্টি জানে, উত্তরাতে আমার আন্টির বাসা ছিল, সবাই প্রস্তুত ছিল। তো সেই কলটা আর আসে নাই যে
সেই টেলিফোনটা আর আসে নাই যে আমাকে নেও। সো ওই গল্পটা এখনো শেষ হয়নি, যে কবিতা আছে না, সেই গল্পটা এখনো শেষ হয়নি। কিন্তু ওই ফোন তো আর কখনো আসবে না, আপনিও বুঝতে পারছেন, কিন্তু আপনার জীবন তো আর থেমে থাকবে না, তাহলে জীবনটাকে গোছানো উচিত না? আমি আমার জীবনকে থামিয়ে রাখি নাই, যে প্রেমের ছাকা খেলে মানুষ বাঁকা হয়ে যায়, ব্যাকা হয়ে যায়, হাত পা কাটে, ছাদ দিয়ে লাফ দেয়, সিগারেট খায়, মদ খায়। আমার অন ক্যামেরায় আমি দেখাচ্ছি, দেখেন আমার হাতের কোথাও কাটি নাই, আমার গলার কোথাও কাটা নাই, কিছুই কাটা নাই। মানে আমি ক্ষতি করি নেই, আমি আমার মতো চলছি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। বাট হয় না মানুষ আপনি এখন শো করছেন, আপনি একটু রেস্ট নেবেন, বাসায় বালিশে তো আপনার মাথা তো রাখবেন, তাই না? তো তখন তো আপনার ফিল হবে, মানে আমার কথা বলছি, তো ফিল তো হয়। তো ওদিক থেকেও লেখালেখিটা লিখি, যখন মনে পড়ে তখন বেশি লিখি। সো আমি আবার কাজ করে যাচ্ছি, বাট ওই জায়গা থেকে ফিল হয় তখন মনে করি, বাট আমি নিজেকে আটকে রাখি নাই। বাট ওই জায়গা থেকে বলবো যে আমি আমার প্রার্থনা, মানে আপনি কি তাহলে বিয়ে শাদী করছেন না? বিয়ে শাদী এর আগেও, মানে 1 বছর আগে বা 1.5 বছর আগে এরকম প্ল্যান যে না করবোই না। এখন যখন বয়স একটু বাড়ছে, বেশি হচ্ছে, তখন মনে হচ্ছে না, এটা তো আসলে করতে হবে নিজের জন্য। মানুষ বুড়ো হয়ে গেলে, যে কবি হেলাল হাফিজ বলেন, মানুষ বুড়ো হয়ে গেলে দেখার মতো মানুষ থাকে না। আপনার বাবা মা এখন বুড়ো হয়ে গেছে, ভাই বেয়াদা, তাদের সংসার আছে, বাট আপনার তো সংসার থাকবে না। সেই দিক থেকে এখন পজিটিভলি হচ্ছে যে হ্যাঁ, এটা তো আমাকে করতেই হবে, টুডে অর টুমরো। বাট তার প্রতি এক আকাশ ভালোবাসা, আবার এক আকাশ ঘৃণা, যে সে আমার কথা দিয়ে কথা রাখে নাই, সে চলে গেছে। বাট আমি এখন হ্যাপি যে আমি কানাডিয়ান মামা, কারণ তার বাবু হয়েছে, যে বাবুর বাবা আমি হওয়ার কথা ছিল, বাট আমি মামা হয়ে গেছি, তার ছেলে বাবু হয়েছে। বাবা, হ্যাঁ বলা যায়, সম্পর্কে বাবা। আমি বাবা হওয়ার কথা ছিল যেই বাবুর, তার আমি মামা হয়েছি। এদিক থেকেও প্রাউড ফিল করি যে আমার ভাগ্না সে কানাডা থাকে, নাইস। বাট সেই দিক থেকে আমার বলা যে এটা ক্ষমা করার কোনো মানেই হয় না। আপনি আমাকে কথা দিচ্ছেন, রাখলেন না, আমার চেয়ে বেটার অপশন পেয়ে আপনি চলে গেলেন, আপনাকে ক্ষমা আমি কেন করব? হুইচ ইজ রিজন? কোন কারণে আমি ক্ষমা করব? ক্ষমা করার কোনো মানেই হয় না। যাক, অনেক কথা বললাম ভাইয়া, এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেক 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 কথা তো বললাম, তার মধ্যে একটা সাজেশন থাকবে যে খুব তাড়াতাড়ি নিজের লাইফটা গুছিয়ে ফেলেন। কারণ হচ্ছে প্রাক্তনকে ক্ষমা না করেন, কিন্তু নিজের লাইফটা গুছিয়ে ফেলেন। চেষ্টা করি, বাট মনের সাথে মিলাতে পারছি না। মানে কি একটা জীবনে বসবাস করে জানি না, সুন্দরের চেয়েও তো সুন্দর আছে, গুণের চেয়েও তো গুণী আছে। মানে যদি ধরেন কাউকে পছন্দ করছি, যে দেখলাম আপনাকে নিয়ে ফিল করছি, পথে ঘাটে হয় না, বাস স্টেশনে, মেলায়, বাট মন বসাতে পারি না। এটা কি হয়েছে জানি না, লং করতে পারি না যে তাকে নিয়ে আমার জীবন চলবে। সেই চিন্তাধারাটা হয়ে আসুক জীবনে, এটাই চাই। বাট এগুলো প্যারা, এগুলো চাচ্ছি না তো। না, আমরাও সেটাই চাই, খুব তাড়াতাড়ি বিয়ের বৃষ্টিটা খেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক এবং ভিউয়ার্স আর লিসেনার্স যারা ছিলেন এতক্ষণ জাগো এক্সক্লুসিভ শোতে, আজকের মতো টাটা বাই বলছি, অন্য কোনো পর্বে দেখা হবে। আর এই মুহূর্তে বাই বাই বলছি জাগো FM 94.4 থেকে।